সবাইকে স্বাগত। আসলে এইভাবে হয়নি আগে। যাই হোক, আহ, প্রবন্ধের একটা বিষয় আসছে। আমরা বলি হচ্ছে এটা হচ্ছে একটা বিরস একটা বিষয়। বিরস মানে বুঝো তো? বিরস হচ্ছে রসকসহীন বললেও এটার কিন্তু একটা গুরুত্ব আছে। গুরুত্বটা আমি বুঝাই এভাবে, বাংলার ও আছে বুঝবে হয়তো। যখন আমরা কোনো একটা প্রবন্ধ পড়ি, হ্যাঁ, বা প্রবন্ধ লিখি, এখানে কিন্তু ক্রিয়েটিভিটির একটা জায়গা আছে, যেটা অনেক জায়গায় নেই। যখন কেউ মানে প্রবন্ধ লিখে, যেমন আমরা প্রবন্ধ শব্দটির অর্থ অনেকে বুঝি না। আমরা যে প্রবন্ধকে একটু বলার চেষ্টা করি, প্রবন্ধ দেখো, প্রবন্ধ মানে কি বলতে পারে? কে বলতে পারে? প্রবন্ধ মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। তাহলে প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে উত্তম, হ্যাঁ। প্রকৃষ্ট রূপে যে বন্ধন, বন্ধন মানে হচ্ছে লেখা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি প্রকৃষ্ট রূপে যে বন্ধন, সেটি হচ্ছে প্রবন্ধ, তাই তো? এখন দেখি তাহলে প্রকৃষ্ট রূপে যে বন্ধনটা আমরা বলছি, সেটা কিসের বন্ধন? তাহলে আমরা এটাকে যদি আমরা সমাস ধরি, তাহলে কোন সমাস হয় এটা? এটা সমাস ধরলে প্রাদি সমাস হয়। কি সমাস হয়? প্রাদি সমাস। ঠিক আছে। তাহলে প্র বা পরি দিয়ে যখন কোনো সমাস হয় এবং আমরা পরে পদ বা পরপদ অর্থ প্রাধান্য পাই, তখন সেটাকে আমরা কি সমাস বলি? প্রাদি সমাস। তাহলে দেখো, প্রবন্ধের বিষয়টা আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করেছি, রচনা, তাই না? আমরা রচনা বলেছি না অনেক সময়। কখন রচনা পড়েছি? বিশেষভাবে স্কুলে, যখন আমরা ক্লাস 9-10-এ পড়তো, তখন বলি রচনা, এই রচনা লিখো। গরুর রচনা আছে, তাই তো? গরুর কি আছে? দুইটা ট্যাং আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, প্রবন্ধ রচনা শব্দটি আছে, কিন্তু একটা জিনিস জায়গায় মনে হয় এটাকে আমরা বাহুল্য বলি। শব্দগত জায়গা থেকে প্রবন্ধ রচনা যখন কেউ বলে, তখন এটার মধ্যে আসলে এক ধরনের বাহুল্যগত ভুল আছে। রচনা মানে কি? সৃষ্টি, তাই না? অথবা নির্মাণ, সৃষ্টি বা নির্মাণ করা, রচনা শব্দের অর্থ। তাহলে আমি যদি প্রবন্ধ বলি, বন্ধন মানে হচ্ছে, বন্ধন শব্দের তো রচনা, বন্ধন মানে লেখা। বন্ধন মানে কি? লেখা। তাহলে আমি যদি বলি প্রকৃষ্ট ভাবে বা উত্তম ভাবে যদি আমি কিছু নির্মাণ করি বা সৃষ্টি করি, সেটি হচ্ছে চয়ন করা, রচনা করা, একই শব্দ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রবন্ধ বলতে পারি। তাহলে প্রবন্ধ আর রচনার মধ্যে একটি বেসিক পার্থক্য আছে। ওইরকম পার্থক্য না। আমরা যখন একটু আহ নিচু লেভেলে বলি, তখন সেটাকে আমরা প্রায় সময় কি বলি? রচনা বলি। স্কুল লেভেলে আমরা কি বলেছে? রচনা বলেছে। কিন্তু যখন এই পর্যায়ে আসে আমরা, তখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বা বিসিএস পরীক্ষায় যখন প্রবন্ধ আসে, তখন আমরা সেটাকে প্রবন্ধ হিসেবে বিবেচনা করি। তাহলে দেখ, প্রবন্ধ আসলে একটা খুব ক্রিয়েটিভ একটা আমরা বলতে পারি এটা একটা সৃজনশীল বিষয়, ক্রিয়েটিভ বিষয়। তাহলে সৃজনশীল বিষয় কেন? যেমন আমরা যদি বলি, এই যে প্রবন্ধ বা রচনাটা আমরা লিখছি, এখানে দুইটা জিনিস থাকতে হয় সবসময়। আমি যদি বলি কোন একটি ভাবনা বা আমি একটি চিন্তা আমি সৃষ্টি করলাম বা আমি চিন্তা, এটা কি থাকবে, হ্যাঁ। আর এটার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার এই ভাব বা চিন্তাটাকে ধারাবাহিকভাবে সামনে নিয়ে যাওয়া। এখন আমি বললাম গরুর রচনা, বিষয়টা কি? গরুর রচনা। এখন গরুর দুইটা ঠ্যাং, দুইটা পা, হ্যাঁ, দুইটা শিং। গরুটা ওই মাঠে বেড়াতে গেছিল, ঘুরতে গেছিল, ঘাস খাওয়ার জন্য গিয়েছিল। পাশে হচ্ছে একটা কি বলে নদী, সেই নদীতে একটা কুমির ছিল। তারপর সেই কুমিরের লেজটা হলো খাঁজ কাটা, খাঁজ কাটা, এই টাইপের কিছু। ধারাবাহিকতা মানে কি? আমি একটা বিষয় লিখছি, সেই বিষয়ে ধারাবাহিকভাবে বর্ণনা করা। কিন্তু আমি আজকে বললাম প্রবন্ধ শুরু করলাম হচ্ছে ইয়া দিয়ে, হয়তো স্বদেশ প্রেম দিয়ে, আমি স্বদেশ প্রেম দিয়ে চলে গেলাম হচ্ছে অধ্যাবসায়, তার ধারাবাহিকতা রক্ষা হয়নি। তাহলে আমরা আরেকটা বিষয় বলছি, তাহলে এখানে প্রবন্ধ বা বন্ধনের যে বিষয়টি, সেটি আসলে ভাবনা চিন্তার বিষয় তো আছে, তার সঙ্গে কি আছে? ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা, তাহলে কিসের ধারাবাহিকতা? ভাবের ধারাবাহিকতা অথবা চিন্তার ধারাবাহিকতা। তার ধারাবাহিকতার মাধ্যমেই কোনো কিছু যদি আমরা নির্মাণ করি বা সৃষ্টি করি, সেটাকে আমরা কি বলবো? প্রবন্ধ। প্রবন্ধ বলবো না, কি বলবো? প্রবন্ধ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আমরা আমাদের, আমি যদি ওই হিসেব করি, যে কোনো জায়গায় আমাদের জন্য উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ, বাচিক জায়গাটা খুব গুরুত্বপূর্ণ।
যেমন ধরো আমি যদি বলি একজন ঢাকায় গেছে, হ্যাঁ, ঢাকায় যাওয়ার পরে সে ওয়াশরুম থেকে আসছে, ঢাকার ওই লোককে বলছে, ভাই আপনাদের বাথরুমে এত বিড়বিড় কেন যে, আপনার বাথরুমে এত বিড়বিড় কেন যে, বলে কি হয়েছে, আমি না সসরাকেই পড়ে গেছি যে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি আসলেই কোন একটি বিষয়কে উপস্থাপন করতে যাই, আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা, আমার কাছে মনে হচ্ছে এটা, আমি যখন ইন্টারমিডিয়েট চিটং কলেজে দীর্ঘ সময় ধরে ছিলাম, মাঝখানে একটু গ্যাপ ছিল, এখন আবার আসছে। তো এখন যেটা সমস্যার জায়গা, সেটা আমার কাছে মনে হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী 1240 মার্কস পায় সায়েন্সে যারা আছে, মানে বেশিরভাগ কোত্থেকে পাশ করে, খাস্তগির থেকে পাশ করে, কলেজের থেকে পাশ করে, তার বয়েজ স্কুল থেকে পাশ করে। তাদেরকে যখন আমরা প্রবন্ধ পড়াতে যাই, তখন তারা প্রশ্ন করে, স্যার এটা কি পড়ানোর কোনো জিনিস? সিরিয়াসলি বলে। এবং তারা এটা বলে, স্যার আমাকে একটু জাস্ট বলে দেন, এই স্বদেশ প্রেম, অধ্যাবসায় কোনটা কোনটা আসবে একটু বলে দেন, আর কিছু দরকার নেই। বেশিরভাগ শিক্ষার্থী এটা। কিন্তু আসলে যদি আমি বলি, এটা একটা ক্রিয়েটিভ বিষয়, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা চর্চা করা। কি করা? চর্চা করা। এখন আমি আজকে তোমাদের চর্চা করাবো একটা বিষয় নিয়ে, যে আমি অনেক সময় চিন্তা করি এটা, যে আমি একটা বিষয় লিখছি, সেই লেখার পরে কিন্তু আমি সেটাকে আবার বিবেচনা করি না, বেশি লেখা আমি শেষ করে যাচ্ছে। কিন্তু যখন আমি লেখাটা লিখলাম, লেখার পরে আমি একটু আবার পড়ে দেখি তো কেমন লাগলো, এটা কিন্তু আমরা করি না। যখন তুমি পড়বা, তখনই দেখা যাবে তোমার কোন জায়গায় বানানগুলো হচ্ছে, সেন্টেন্স মেকিং এর সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। তা আমি চাইবো, যখন আমরা একটি প্রবন্ধ লিখবো, প্রবন্ধে কিছু নিয়ম কানুন আছে, সেটা নিয়ে আমরা হয়তো কথা বলতে পারি, কিন্তু প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে যে বিষয়টা আমি নির্মাণ করছে, সেটি যেন অবশ্যই একটা সৃজনশীল কাজ হিসেবে বা ক্রিয়েটিভ কাজ হিসেবে উপস্থাপিত হয়। কারণ একটি প্রবন্ধ যদি আমি লিখি নাম্বার পাওয়ার জন্য, কিছু টেকটিক্স আছে, যে আমি কিভাবে নাম্বারটা বেশি পেতে পারি। এটার প্রধান বিষয় হচ্ছে উপস্থাপনা। খাতা, যে খাতায় আমি উপস্থাপনা করব, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেক বেশি লিখলাম, নাম্বার বেশি পাওয়া যাবে না। আমি মোটামুটি লিখলাম, কিন্তু উপস্থাপনা ভালো, তখন কিন্তু নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলি। আমি কয়েকটা জিনিস বলি, একটা প্রবন্ধের মূল বিষয় কি কি আছে সেটা নিয়ে আমরা বলি। হ্যাঁ, কোথায় আছে এটা? এখানে, এখানে, এটা। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে ব্যবহার করেছি, মানে বলতে গেলে ওইরকম না, কলেজে নতুন আসছে, দেখার চেষ্টা করছি। দেখো, তাহলে প্রবন্ধের বিষয় কি? প্রবন্ধ, এখানে আমার ঝামেলা হচ্ছে। আচ্ছা, তিনটি প্রধান বিষয় আছে। কয়টি? তিনটি প্রধান বিষয়। প্রথমটা দেখি, একটা হচ্ছে ভূমিকা। এটাকে আমরা প্রারম্ভিকা বলি, সূচনা বলি, আহ কি বলে, প্রাক কথন বলি, যেটা বলি না কেন, অনেক নামে আমরা এটাকে ব্যবহার করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল বক্তব্য। দ্বিতীয় বিষয় কি? মূল বক্তব্য। এবং 3 নম্বর বিষয় হচ্ছে উপসংহার। এটা আমরা জানি সবাই, তাই না? আচ্ছা, কিন্তু কি লিখতে হবে সেটা হয়তো জানে না। আচ্ছা, আমি একটু যদি বলি, ভূমিকা অংশ আসলে কি? ভূমিকা অংশ হচ্ছে যে কোনো রচনার বা কোনো ক্রিয়েটিভ কাজের প্রধান বিষয়, যে আসলে আমি কোন বিষয়ে লিখছি, কোন বিষয়ে। যেমন আমি স্বদেশ প্রেম নিয়ে লিখবো, তাহলে স্বদেশ প্রেম কি বা কাকে বলে, স্বদেশ প্রেমের সংজ্ঞাটা কেমন হওয়া উচিত, এটা ইম্প্যাক্টটা কি, সেটা উপস্থাপন করা হচ্ছে। তবে একটা জিনিস আমি বলি, এটা বিশ্লেষণমূলক হওয়া যাবে না। কারণ ভূমিকা অংশটা আমরা 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে পারি। কয় পৃষ্ঠার মধ্যে? তাহলে ভূমিকা 1 পৃষ্ঠার মধ্যে, অর্থাৎ আমি যে বিষয়ে লিখবো, সেই বিষয়ের একটা শুরু, এটাকে আমরা বলতে পারি যাত্রা বা স্টার্টিং। তাহলে আমরা এটাকে বলতে পারি শুরুটা, অর্থাৎ যে বিষয় আছে সেই বিষয়ের শুরু আমরা করবো এখানে, কিন্তু একেবারে বিশ্লেষণ করে ফেলবো না পুরোটা। ঠিক আছে কিনা? এবার আসি মূল বক্তব্য। আসলে মূল বক্তব্য অনেকগুলো বিষয়ের সমষ্টি। এটাকে আমরা দুইভাবে করতে পারি। হয়তো এটাকে হিন্টস হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা হিন্টস হিসেবে।
এবং অথবা এটার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে প্যারা হিসেবে। কি হিসেবে? প্যারা হিসেবে। তাহলে আমি যদি বলি তাহলে হিন্টস দিলে লাভ নাকি প্যারা দিলে লাভ? এখন আমার প্রশ্ন, তোমাদের কাছে কি মনে হয় হিন্টস দিব না প্যারা দিব? এটা কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আমি একটু কথা বলি। কিছু জায়গা আছে যেখানে আসলে ক্রিয়েটিভিটির মূল্য আছে। যেমন ধরে আমি একটা প্রবন্ধ লিখবো পত্রিকার জন্য, সেটা প্রথম আলো পত্রিকা, তখন কিন্তু আমি কোনো হিন্টস দিব না, তখন আমি প্যারা করে লিখবো। কিন্তু আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, একটা চাকরির বাজারে পরীক্ষা দিচ্ছি, তখন আমি কিন্তু হিন্টস দিব। কেন হিন্টস দিব? যে যিনি খাতাটা দেখবেন উনি আসলে কি দেখবেন? উনি পুরো লাইন বাই লাইন পড়বেন? ওই সময় কি ওনার আছে? অনেক খাতা জমা হবে। সেখান থেকে তিনি দেখবেন দুইটা জিনিস, ভূমিকা দেখবেন, উপসংহার দেখবেন, এবং মাঝখান দিয়ে আমি হিন্টস কয়টা দিতে পেরেছি বা কোন কোন হিন্টস আসছে, এবং তার সঙ্গে কোনো ধরনের পরিসংখ্যান আছে কিনা, কি আছে কিনা। কিরকম পরিসংখ্যান? আমি উদাহরণ দিই, অনেক শিক্ষার্থী এটা করে না। কি কোনো প্রশ্ন আছে না কারো? হ্যাঁ, কারো কোনো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার আমার পরিচয়টা দিই তোমাদেরকে এতক্ষণ পরে। আমার নাম হচ্ছে মুহিব কাদেরী, প্রভাষক বাংলা, চট্টগ্রাম সরকারি কলেজ। আর পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। তো আমি এখানে, কারো যদি প্রশ্ন থাকে, আমি আসলে শুনতে পাইনি, কোন একটা সাউন্ড এসেছিল। কারো যদি প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, হ্যাঁ? তাহলে আমরা প্রবন্ধের তিনটি বিষয় বলেছি, একটি হচ্ছে ভূমিকা অংশ, একটি মূল বক্তব্য অংশ, আর একটা কি উপসংহার। তাহলে আমি এতক্ষণ ধরে এটা বলছিলাম যে হিন্টস বা প্যারা করে দেওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি আপাতত আমরা এই সিদ্ধান্তে যেতে পারি আমরা হিন্টস দিব। আর মূল বক্তব্যের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, আমি কিছু রচনা বা প্রবন্ধ দিয়ে আমি কথা বলবো, যে যখন কথা বলবো তখন কোন কোন প্রেক্ষিতটা আমরা বিবেচনা করতে পারি। যেমন ধরি আমি বললাম বাংলাদেশের পোশাক শিল্প আসলো। পোশাক শিল্প অনেক কিছু অনেকে লিখে, কিন্তু পোশাক শিল্পের একটা ছক যদি আমি দিতে পারি, কিরকম বিগত এত বছরে কোন কোন পোশাকগুলো রপ্তানি করে আমি কতটুকু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছি, ডলারে হোক বা এটা সেশন অনুযায়ী হোক, এটা বাৎসরিক, হ্যাঁ, অর্থ বছর ধরে, তখন এটা যদি এটা অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নাই। আমি একটা তথ্য জানি, সেই তথ্যটাকে মোটামুটি ভাবে আমি উপস্থাপন করছি, সেটা 5 বছর 10 বছর এরকম হতে পারে। যেমন আমি যদি বলি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বিষয়ে, তখন দেখা যাবে আমি একটা ছক দিলাম। কিসের ছক? দ্রব্যমূল্যের একটা তালিকা দিলাম, সেই তালিকা পূর্ব মূল্য কেমন ছিল, বর্তমান মূল্য কেমন ছিল। এগুলো আসলে ফোকাস করে। একটা প্রবন্ধ কেউ রিডিং করার মতো টাইম তার নাই, এটা বাস্তবতা। এমনি তো বলেছে প্রবন্ধ হচ্ছে একটা বর্তমান সময়ে আমাদের এই পরীক্ষার বিষয়ে অপাঙ্ক্তেয় একটি বিষয়, অত মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, আসলে না। কেন? সবাই টার্গেট করবে হচ্ছে ব্যাকরণে, ওখানে 1 নম্বরে যাবে না। সবাই টার্গেট করবে হচ্ছে অনুবাদে, 1 নম্বরে যাবে না। সবাই টার্গেট করবে হচ্ছে কোনো ছোটখাটো কোনো প্রশ্ন আসলে সেখানে, 1 নম্বরে যাবে না। কিন্তু এখানে তো নাম্বার যাবে, মানে একুরেট নাম্বারটা কেউ দিবে না, দিবে কিনা? সেই জন্য এটি গুরুত্বহীন মনে করে, এবং গুরুত্বহীন মনে করার কারণে নাম্বারটা আসলে কমে আসে। আচ্ছা, শেষের যেটা বলার চেষ্টা করতে হবে, আমরা পরবর্তী সময় আর কিছু কথা বলবো, উপসংহার। তাহলে উপসংহার কি আসলে? আমি তো এখানে বলেছিলাম কোন একটা বিষয় নিয়ে আমি কথা বলছি, যেমন স্বদেশপ্রেম নিয়ে কথা বলছি। তাহলে স্বদেশপ্রেম কি, এটা সংজ্ঞা কেমন, এটা গুরুত্ব কি, এই বিষয়ে আমি স্টার্ট করলাম। বিশ্লেষণ আমি আরো বিস্তারিত লিখলাম, স্বদেশপ্রেমের ইতিবাচকতা নেতিবাচকতা, স্বদেশপ্রেমের জন্য মানুষ কি করছে, মনীষীদের জীবনের উপস্থাপন, দেশপ্রেমিকদের উপস্থাপন, দেশদ্রোহীদের উপস্থাপন, এই যে বিষয়গুলো আছে সেগুলো আমি উপস্থাপন করতে পারি। কিন্তু শেষের যে বিষয়টা, উপসংহার বিষয়টা, সেটি হচ্ছে যে বক্তব্য আমি পেশ করেছি, অর্থাৎ মূল বক্তব্য পেশ করেছি, সেটির একটা সমাপ্তি। সেটির একটা কি, সেটা কিভাবে দিব তাহলে? সেটা হচ্ছে আমি যা উপস্থাপন করেছি সেই উপস্থাপনার উপরে আমার একটা মন্তব্য, আমার একটা কি, অর্থাৎ ফাইনালি আমি এটা করার পরে আমি এটা পাবো। যেমন যে স্বদেশপ্রেমের কথা বলি, তাহলে আমরা এটা বলতে পারি স্বদেশপ্রেম ইমানের একটি অঙ্গ। স্বদেশপ্রেম উদ্বুদ্ধ হলেই দেশকে অনেক উপরে নিয়ে যেতে পারি, দেশের সম্মান মর্যাদাকে আরো বেশি সমুন্নত করতে পারি, এবং স্বদেশপ্রেমের ফলে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং স্বদেশপ্রেমের উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের গুরু দায়িত্ব রয়েছে। এই যে একটা ফাইনালি একটা ফিনিশিং দেওয়া,
সেটি হচ্ছে উপসংহার। উপসংহার মানে আবার আগের মতন না, সদস্য কাকে বলে, কি জিনিস, এটা দরকার নাই। উপসংহার মানে হচ্ছে আমি যা লিখেছি তার একটা আমি ফিনিশিং দিব। তাহলে আমরা এভাবে বিবেচনা করতে পারি। তাহলে একটি বিষয়, আচ্ছা, কারো কি প্রশ্ন, কারো কি কোনো প্রশ্ন আছে? মোবাইল দিয়ে ক্লাস না, মোবাইল দিয়ে সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমি প্রবন্ধ বা রচনাকে দুই ভাগে আমরা বিভক্ত করছি। কয় ভাগে? দুই ভাগে। প্রবন্ধ কয় ধরনের? একটা হচ্ছে বর্ণনামূলক, একটা কি বর্ণনামূলক বা বিবৃতিমূলক, আর আরেকটা হলো চিন্তামূলক, একটা কি এমনি। প্রবন্ধ প্রধান ধরা হচ্ছে এই দুইটা। এর বাইরে প্রবন্ধকে অনেকভাবে যেমন দেশপ্রেমের উপরে, অর্থনৈতিক সংস্কৃতির উপরে, তারপর হচ্ছে সামাজিক প্রবন্ধ, রাজনৈতিক প্রবন্ধ, অনেক ধরনের প্রবন্ধে বিভাজন করা যায়। তবে প্রধানত কয়ভাবে বিভক্ত করছি আমরা? দুই ভাগে বিভক্ত করছে। তাই প্রবন্ধ দুইভাবে বিভক্ত করার পর আমাদের কাজ হবে যে প্রবন্ধ যখন আমি লিখতে যাব তাহলে কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমি কয়েকটা বিষয়ের কথা বলতে পারি সেটার মধ্যে, যেমন এটাকে আমরা এভাবে বিবেচনা করতে পারি। প্রথম বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে আমি প্রবন্ধ লিখব সেই বিষয়ের একটি সম্যক ধারণা আমার থাকতে হবে। প্রথম বিষয় হচ্ছে এটা। দুই নম্বর বিষয় হচ্ছে যখন আমি ওই বিষয়টি শুরু করব তার মধ্যে আমার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে আমার উপস্থাপনা কৌশল সুন্দর হতে হবে। সেটা খাতার উপর নির্ভর করে হয়। যেমন আমরা বিসিএস পরীক্ষা দিতে গেছি, আমরা অনেককেই দেখেছি এটা বিসিএস পরীক্ষা তারা মনে করছেন লিখিত পরীক্ষায় কি করছে, জাস্ট ভাঁজ করে দিয়ে দিচ্ছে, মানে ভাঁজ করে লেখা শুরু করেছে। আমি এটার পক্ষে না। আমি হচ্ছে পেন্সিল দিয়ে আগে আমি কি করব, আগে মার্জিন করব। মার্জিন করার পর আমি ব্লু কালি ব্যবহার করব। প্রত্যেকটা হিন্টস এর মধ্যে আমি ব্লু কালি ব্যবহার করব এবং আন্ডারলাইন করব, অথবা কালো কালি ব্যবহার করব, ব্লু কালি দিয়ে কি করব, আন্ডারলাইন করব। এবং আমি সবসময় ফোকাস করব হচ্ছে ভূমিকা অংশ। সবসময় ফোকাস করব কি ভূমিকা অংশ। কেন ভূমিকা অংশ? কারণ সবার আগে এটা দেখবে। আর সর্বশেষ গুরুত্ব দিব হচ্ছে উপসংহার। আর তিন নম্বর বিষয় বলেছে হিন্টস দেওয়াগুলোকে লোকালি ব্যবহার করা। আর হিন্টস এর মধ্যে মাঝখানে মাঝখানে যদি আমি তথ্য দিতে পারি, পরিসংখ্যান দিতে পারি, এটা আমার জন্য লাভ আছে। আমার কথা বোঝা গেছে কিনা? তাহলে এখন যে কোনো বিষয়ের ক্ষেত্রে তাহলে আমি যদি হিন্টস অথবা ভূমিকা উপসংহারের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় রাখি, বিশেষভাবে আমি এটা বলতে পারি কেউ ভূমিকা লিখলো, মূল বক্তব্য লিখলো, এটা লিখতে পারলো না, যদি তার সিদ্ধান্ত হয় তার এখানে মার্কস কত, আচ্ছা 15 ধরলাম, আচ্ছা 15 ধরলাম, সে লিখেছে ভূমিকা মূল বক্তব্য এবং সেটা হলো 20 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা, বাট এটা লিখে নাই, সে সর্বোচ্চ পাবে কত, 10। কিন্তু সে এখানে মূল বক্তব্য একটু কমায় আনলো বা কয়টা পয়েন্ট কম দিল, এটা কমপ্লিট করলো, সে মিনিমাম পাবে 12 থেকে 13। তবে সর্বোচ্চ মার্কস এটা 13 মার্কস, 15 দিবে না, আসলে দিবে না, আমরাও দিচ্ছি না। আমরা বোর্ড খাতা যখন দেখি তখন সেক্ষেত্রে আমরা যারা সর্বোচ্চ ভালো লিখে তাদেরকে 17 পর্যন্ত আমরা গেছি, 18 20-এর মধ্যে, যেহেতু উচ্চ মাধ্যমিক 20 নাম্বারের, এর চেয়ে বেশি নাম্বার আসলে দেওয়া হয় না। আসলে এই বিষয়টির উপরে আমাদের যেটা মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আবারও বলছি, চর্চা করা। কি করা? চর্চা। চর্চা কেমন? বেশি না, চর্চা হচ্ছে ভূমিকা আর উপসংহার। চর্চা কি? ভূমিকা আর উপসংহার। আমি যদি বলি মানুষের আসলে যে কোনো বিষয়ে, ওই যে বলে না গাইতে গাইতে গায়েন যেটা বলে, এখন তুমি আমাকে যদি বলো স্যার আপনি যে কবিতা লিখেন কি বিষয়ে, ওর চুল বিষয়ক, আমি লিখে ফেলতে পারবো। আমার একটা প্র্যাকটিস আছে, আমার ধারা একটা প্র্যাকটিস, অনেকদিন যাবত কবিতা লিখছি, আমাকে বলে ছন্দ মিলিয়ে লিখেন, তাও পারবো। কিন্তু একদিন যে লিখে না, তার পক্ষে তো এটা সম্ভব নয়, তার পক্ষে সম্ভব নয়। এজন্য মাঝে মধ্যে একটু লেখার অভ্যাস করা। সেটা কি করা যায়? আমি একটু উদাহরণ দিতে পারি। যেমন আমি কিছু আজকে টপিক ঠিক করবো, টপিকগুলো আমি দেব, সেই টপিকের উপরে আমি না পড়ে আমি ভূমিকা এবং উপসংহার লিখবো নিজে নিজে। লেখার পর আমি হয়তো কোনো ইউটিউব হোক অথবা গুগল হোক অথবা আমার বই হোক,
সেখানে আমি একটু মিলিয়ে দেখার চেষ্টা করব যে আমার চিন্তার সঙ্গে বইয়ের চিন্তা বা বই যিনি লিখেছেন তার চিন্তার কি পরিবর্তন আছে কিনা, বা বা আমারটা ডিফারেন্ট কিনা। আমি সবসময় বলেছি যে যে কোনো বিষয়, যেমন আমরা যদি বলি, এটা আসলে বাস্তবতা, মানে মৌলিক বলতে কিছু হয় না। শব্দটা কেন বললাম মৌলিক বলতে? কোনো না কোনো মাধ্যমে এটা চলে আসে। যেমন আমি যদি ধরি, এই রবীন্দ্রনাথ বলেছেন, রাতের সব তারাই থেকে দিনের আলোর গভীরে, রাতের সব তারাই থেকে দিনের আলোর। অথচ কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছেন যে আমি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, আবার রাতকে দিনের মধ্যে। এটা কোরআন আয়াত। এই যে আমাদের সারাদিন, এখন তো নাই মমতাজ খাতুন, মমতাজ গান করতো, ফাইটতে যায় বুকটা আমার ফাইটতে যায়, আছে না গানটা? আমার বন্ধু বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে যখন চলে যায় বুকটা কি, বলে কিনা? কিন্তু একটা জিনিস আমি যদি বলি, এই যে লাইনটা আরো আগে মধ্যযুগে চণ্ডীদাস লিখেছেন, সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। মিলাই দেখো, সই কেমন ধরিব হিয়া, হিয়া মানে কি? হ্যাট, মন। হিয়া মানে কি? মন, হৃদয়, অন্তর। সই কেমন ধরিব হিয়া, আমি আমার হৃদয় কিভাবে ধরে রাখবো? আমার বধুয়া, আমার প্রেমিকা, আন বাড়ি যায়, আন বাড়ি মানে অন্যের বাড়ি, আমারই আঙ্গিনা দিয়ে। কেমন লাগবে? গার্লফ্রেন্ড যখন তোমার বন্ধু নিয়ে যাবে আরেকজন, হ্যাঁ, তখন তোমার বাড়ির সামনে যদি যায় বুকটা ফাইটে যাবে না? ওইখান থেকে গানটার উৎপত্তি। তাহলে আমি যেটা বলার চেষ্টা, বেসিক বলতে কিছু থাকে না, মৌলিকত্ব হচ্ছে কোন একটা বিষয় থেকে আমি বিষয় ভাবনা নিয়ে আমি সেটাকে উপস্থাপন করব, সেটা হচ্ছে মৌলিকত্ব। কোনটা? না, আমি যে মৌলিকটা আসলে কি, অবশ্যই মৌলিক সেটা, কিন্তু আমি বলেছি পৃথিবীর কোন একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রতে ক্রমান্বয়ে, যেমন আমি যদি বলি, আমরা সারাদিন ছন্দ ছন্দ, আমরা যেহেতু বাংলা সাহিত্যের, আমরা সবসময় ছন্দ মিলানোর চেষ্টা করি, অনেক কবিতা বলি, গান বলি, মিলাই না? অনেক গান কবিতার মধ্যে আমরা এক লাইনের সঙ্গে আর লাইনের অন্তমিল সবসময় করার চেষ্টা করি। কিন্তু আমি যদি বলি যে কোরআন শরীফের যে অন্তমিল আছে, মানে প্রতিটা কোরআন শরীফের যে অন্তমিল আছে, এটা পৃথিবীর ইতিহাসে কোনো এরকম গ্রন্থে দেখানো যাবে না। তাহলে আমি তো তাহলে বলতে পারি ছন্দের ক্ষেত্রে তো মানুষ যা নিচ্ছে সব কোরআন থেকে নিচ্ছে। প্রতিটার মধ্যে অন্তমিল বলি, অন্তানুপ্রাস বলি, তারপরে হচ্ছে বিষয়ের উঠানা উঠানামা বলি, সবকিছু কিন্তু কোরআনের মধ্যে আছে। তো এই জন্য আমি যেটা বলেছি, যখন আমি জিনিসটা লিখছি সেটা আমি কারো কাছ থেকে পড়বো, সমস্যা নাই, কিন্তু লেখার সময় যেন আমার নিজের হয়। প্রবন্ধ যদি আমি মুখস্থ করি, তা আলটিমেট তো লাভ নাই। আমি কোনো একটা তথ্য নিতে পারি, ভাবনা ভাবতে পারি, ওটা নিয়ে আমি ভাবতে পারি, কিন্তু হুবহু যে লিখবো বা হুবহু যে মুখস্থ করবো, সেটা প্রবন্ধের বিষয় না। তাহলে আমি আবারও বলছি, প্রবন্ধ একটা ক্রিয়েটিভ বিষয়, সৃজনশীল বিষয়, এবং সেটা নিজের মতন করে লেখা উচিত। ঠিক আছে? তো এখন তাই করে আসার পর কি কাজ হয় নাই, এটা মনে হচ্ছে? কাজ, কোন ধরনের কাজ হয়? না না না, এখানে হচ্ছে কি, আমি একটু দেখাচ্ছি সেটা। আমি কিভাবে আমি নাম্বারটা পাবো আসলে, যেমন আমি একটা প্রবন্ধ বলি, স্বদেশ প্রেম। আচ্ছা, তাহলে এটা, হ্যাঁ, স্বদেশ প্রেম গুরুত্বপূর্ণ, পোশাক শিল্প গুরুত্বপূর্ণ, বিজ্ঞান প্রযুক্তি গুরুত্বপূর্ণ, যদি বা বাকিগুলো বাদ, অর্থাৎ আগে যেগুলো কমন ছিল, বঙ্গবন্ধু, বাংলাদেশ, তাই না, মুক্তিযুদ্ধের চেতনা টেতনা, এগুলো আর আসবে না, পদ্মা সেতু আসবে না, মুজিব বর্ষ, কি আবার বর্ষ বলতে ইচ্ছা নাকি, এরকম কিছু আসবে না। আসবে কি, বেসিক, বেসিক কি, বাংলাদেশের পোশাক শিল্প, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে স্বদেশ প্রেম, অধ্যাবসায়, সময়ের মূল্য, বিজ্ঞান প্রযুক্তি। এটা আমি লিখবো, লিখে দিব, সমস্যা নাই, কিন্তু আমি একটা জিনিস আগে দেখাই। মানে স্বদেশ প্রেম আমি লিখলাম, আচ্ছা স্বদেশ প্রেম লিখলাম, এখন আমি একটু তোমাদের কাছ থেকেও চাইবো আসলে, কারণ এটা একটা আড্ডার মতন হোক, এটা হলে ভালো হয়। কারণ পড়াশোনাটা যদি আমরা শুধু, মানে আমি বললাম সবাই শুনলো, বা এখান থেকে কিছু আসে না, মানে আউটফিট আসে না, আউটকাম আসার জন্য আসলে একটা অংশগ্রহণ দরকার আছে। যেমন স্বদেশ প্রেম আমি লিখলাম, এখানে নাম্বার পাওয়ার জন্য আমি কি ব্যবহার করতে পারি? মানে শুরুটা কি, কি দিয়ে করতে পারি শুরুটা? দরকারও নাই, তার চেয়ে এটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি
লেখা মানে এখানে লিখলাম ভূমিকা অংশ, এটাকে শব্দ লিখলাম, প্রথমে স্টার্ট করলাম প্রারম্ভিকা বা ভূমিকা, আচ্ছা লিখলাম, সমস্যা নাই। এটা লিখার পরে আমি স্বদেশ প্রেম নিয়ে লিখবোই না, অর্থাৎ পরে লিখবো, তার আগে আমি একটা কবিতা দিব, অর্থাৎ গান দিব, কবিতা দিব বা গান দিব, দেওয়া যায় না? যেমন আমি এভাবে শুরু করলাম, সার্থক জনম জন্মেছি, এ তো সব কমন এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আচ্ছা আমি যদি বলি এটা আমি কার রচনা সেটা আমি জানি না, দরকারও নেই, এটা রবীন্দ্রনাথের রচনা, কিন্তু আমি এটা জানি না, কিন্তু এটা কি আমাকে লাগবে যে দিতে হবে এমন কোনো কথা আছে? দরকার নেই। দিলে পজিটিভ আছে, না দিলেও নেগেটিভ নেই, কারণ এই সমস্ত জায়গায় কবির নাম লেখা লাগে না। আমি হিন্টস দিচ্ছি, কবির ভাষায় এরকম দিয়ে দিব, কবি বলেছেন, কবির হৃদয়ের সুর এই চিন্তার সঙ্গে বেজে যায় বা বেজে ওঠে, এরকম করে দেওয়া যাবে। তাহলে এটা দেওয়ার পর আমি প্রারম্ভিকায় স্বদেশ প্রেম কি এটা বলতে পারি। তাহলে স্বদেশ প্রেম কি? দেশ, স্বদেশ প্রেম কি শুধু দেশকে ভালোবাসা না, দেশ, দেশের মাটি, মানুষ প্রবৃত্তির প্রতি হৃদয়ের যে অন্তঃকরণ, হৃদয়ের যে ভালোবাসা, সেটি হচ্ছে দেশপ্রেম বা স্বদেশ প্রেম। দেশপ্রেম শুধু দেশের প্রতি মৌখিক ভালোবাসা দিয়ে হয় না, বরঞ্চ দেশ এবং দেশের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে সত্যিকারের দেশপ্রেম পরিস্ফুট হয় বা প্রস্ফুটিত হয় বা প্রকাশ পায়। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ হিসেবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, দেশকে ঘৃণার মধ্য দিয়ে স্রষ্টা মানুষকে তার ভুল বা পাপের জন্য শাস্তিও দিতে পারে, শাস্তি দেয়। তাহলে আমি যদি প্রথম দিকে অংশটা এভাবে ধরি যে স্বদেশ প্রেমটা কি, তার সংজ্ঞাটা কি, এবং এটা আসলে মূল বিষয়টাকে, এটা দিয়ে আমি একটা পৃষ্ঠা লিখলাম। যখন আমি এটা দিব আর বাকিটা, আসলে সত্যি কথা আমি বলছি, এটা দেওয়ার পরে বাকিটা দেখবে না, এটা শতভাগ, মানে রিডিং পড়বে না, এটা আমি কনফার্ম। কবিতার লাইন দিলে রিডিং পড়বে না। তারপর দ্বিতীয় প্যারায় আমি হয়তো একটা লিখলাম স্বদেশ প্রেম কি বা স্বদেশ প্রেমের সংজ্ঞা, এরকম করে দেওয়া যায়। তাহলে এখন স্বদেশ প্রেমের সংজ্ঞা দেওয়ার পরে আমি একটা গান লিখে দিলাম, দেওয়া যাবে না? অনেক গান আছে, আছে কিনা? ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা, এটা দেওয়া যাবে। আবার দেশপ্রেমের, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন বা দেশপ্রেমের সাহসী সৈনিকেরা, তাদের দিয়ে একটা দেওয়া যাবে, দেওয়া যাবে না? কি গান আছে, অনেক গান আছে, একই অপরূপ রূপমা তোমার হেরিণী পল্লী জননী, দেওয়া যাবে না? অথবা ব্যবহার করা যাবে এই কি বলে, একবার যেতে দিন আমার ছোট্ট সোনার গায়ে, এটা দেওয়া যাবে। অনেক ধরনের লাইন আছে। তারপর হচ্ছে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। তাহলে এটা আসলে রচনা বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে বেসিকটা হচ্ছে বিষয় যে আমি এই বিষয়ের উপর আমার ধারণা আছে কিনা, আমার এই বিষয়ের ধারণা যদি আমার থাকে আমি লিখতে পারবো। তাহলে আমি কিন্তু টেকনিক্যালি নাম্বার পাওয়ার জন্য আমি যদি এরকম 10টা কবিতার লাইন বা গানের লাইন ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি নাম্বার আসবে। এবং বাকি বিশ্লেষণে খুব বেশি হিন্টস না দিলেও চলবে। আমার কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, এরপর যদি আমি বলি, আমি এটা লিখলাম পোশাক শিল্প, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন, সমস্যা ও সম্ভাবনা, সমস্যা ও সম্ভাবনা। তাহলে পোশাক শিল্প, আচ্ছা এটা একটু আমি একটু মুছে ফেলি, পোশাক শিল্প সমস্যা ও, এই ক্ষেত্রে আমি নাম্বারটা কিভাবে পাবো আমি একটু দেখাচ্ছি। এই ক্ষেত্রে নাম্বার পাবো হচ্ছে, আমি যদি প্রথমে একটা ভূমিকা অংশ লিখলাম, লিখে সেখানে বললাম পোশাক শিল্প কি, পোশাক শিল্পের যাত্রা কখন শুরু হয়েছে বাংলাদেশে, 1900 কত 87, আরো আগে তো,
স্টার্ট হয়েছে 78 সালে, 77, 76-এ না 78-এ স্টার্ট হয়েছে ইয়ের সময়, 76-এ শুরু হয়েছিল ববে না, জিয়াউর রহমানের সময়েই গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে এটা, হ্যাঁ। একজন 76 বলেছে, তো 76-এ স্টার্ট হয়েছিল কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে যখন স্টার্টিং হয় তখন প্রথম কিভাবে সেটা বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা দিলাম, সমস্যা নাই। দ্বিতীয় প্যারায় আমি যে কাজটা করতে পারি, আমি বললাম একটা প্যারা দিয়ে যে বিগত কয়েক বছরের বৈদেশিক মুদ্রা আয়ের উপরে একটি তথ্যছক নিচে দেওয়া হলো। তাহলে এটা কিভাবে দেব? আমি কয়েকটা জিনিস দিলাম, যেমন ধরি আমি অর্থ বছর, এখানে এটা একটা অর্থ বছর দিলাম। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়, পাশে হয়তো আমি লিখে দিলাম ইউএস ডলার হিসেবে, ইউএস ডলার, ইউএসডি দেওয়া যাবে, হ্যাঁ ইউএসডি দেওয়া যাবে, দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এখানে আমি যদি বলি এভাবে, এখান থেকে শুরু করি 2016-17, 2017-18, 2018-19, 2019-20, অথবা এইটুকু দিলাম, অথবা আর একটু সামনে অগ্রসর হলাম যে 18-19, 19-20, 20-21, 22-23 দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা একজ্যাক্ট আমার ধারণা আছে কিনা? আমার একজ্যাক্ট ধারণা নাই। একজ্যাক্ট ধারণা না থাকলেও আমি হয়তো একটা মোটামুটি একবার আমার না জানলেও একটা দিয়ে দিলাম, এটা কেউ চেক করবে না। তবে উচিত হচ্ছে জেনে দেওয়া, জেনে দেওয়ার পরে এদিক সেদিক হতে পারে, উঠানামা হতে পারে। একেবারে কি বলে 23,500 বা এত কোটি, 23,530 কোটি বা এরকম 24,000 কোটি, 25,000 কোটি, তারপর 23,500 এরকম লেখার দরকার নেই। আমি 23,000 দিলাম, 24,000 দিলাম, 25,000 দিলাম, ক্রমান্বয়ে এটা বাড়তে থাকলো বা এরকম হলো। এটা আমার একটা ফ্যাক্ট, একটা ফ্যাক্ট আছে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সমস্ত ইয়াগুলোতে প্রচুর হিন্টস দেওয়া লাগে। কেন এগুলো হিন্টস কেন বেশি লাগে? যেমন আমি যদি ধরি পোশাক শিল্পের অনেক ধরনের হিন্টস আছে। যেমন প্রথমে আমরা যেটা বলেছিলাম সমস্যা, আবার বলেছি সম্ভাবনা। যেগুলো আমার সমস্যা সেগুলোই আমি সম্ভাবনা হিসেবে দেখাতে পারি। কি সমস্যা আছে? দক্ষ শ্রমিক নাই, উন্নত কাঁচামাল নাই, আমার যোগাযোগ ব্যবস্থা সমস্যা, আমার উদ্যোক্তা নাই, রাজনৈতিক অস্থিরতা আছে, তাই না? তারপর হচ্ছে আহ হ্যাঁ, অবকাঠামোর মধ্যে সমস্যা আছে, তারপর হচ্ছে হ্যাঁ, বাধার বাধার সম্মুখীন হচ্ছে। তারপরে হচ্ছে এটাকে কি বলে যেন, ওই যে একটা ইয়া বাদ গিয়েছিল, এটা কি বলে, কি যেন, জিএসপি, জিএসপি জিএসপি, জিএসপি জিএসপি, যে জি, ভেরি গুড, কে যেন একজন বলছে জিএসপি, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। এই যে এটা কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিএসপি সুবিধা বাতিল করা হয়েছিল তাই না? জিএসপি সুবিধা কি করা হয়েছিল? বাতিল করা হয়েছিল। যখন বাতিল করা হয়েছে এটা কিন্তু আমেরিকার বাজারে বাংলাদেশ এই সুবিধাটা পেত শুল্কের ক্ষেত্রে। যখন এটা বাতিল করা হয়েছে ওটা কিন্তু আমাদের সংকট একটা তৈরি করেছে, তখন আমরা ওখানে বাধাহীন ভাবে সেখানে যেতে পারছি না, আমাদের জন্য নির্দিষ্ট একটা কোটা আরোপ করা হয়েছে, এটা আমাদের জন্য ক্ষতির একটি কারণ। তো ওইটা যদি, তাহলে এটাও হচ্ছে একটা সংকটের জায়গা। এরকম করে কাঁচামালের সমস্যা, দক্ষ শ্রমিকের অভাব, যোগাযোগের অভাব, তারপর হচ্ছে শিল্প পুলিশের সমস্যা, তারপর হচ্ছে অবকাঠামোগত সমস্যা, কাঁচামালের সমস্যা, হ্যাঁ। তারপর আমাদের আরেকটা সমস্যা আছে, যেমন আমরা যদি বলি এই পোশাকের কি বলবো এটা, ধরনের সমস্যা, কি বলবো আমরা এটা, যে পোশাকগুলো কম, অর্থাৎ এটা কি বলবো, বলো না, এটা প্রোডাক্ট না, না প্রোডাক্টের পরিমাণ কম, অর্থাৎ ধরনটা কম। যেমন ওখানে শার্ট আছে, টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, তার মানে ওখানে ধরনগুলো আমাদের কম, কিন্তু চাইনা স্বল্প সংখ্যক ধরো ডিজাইন, ডিজাইন শুধু না, এটাকে আমরা বলছি হচ্ছে ধরন। যেমন টি শার্ট, প্যান্ট, তারপর শার্ট, এর বাইরে কিছু নাই। তাহলে এটা আমাদের জন্য সংকটে যায়, কারণ চায়নাতে যে ধরনের মান, যে ধরনের দেশ ওইরকম করে বানাচ্ছে, ইন্ডিয়া তো সেম। মানে আমাদের এখন পোশাক শিল্পের সবচেয়ে বড় সংকটের জায়গা কার, মানে চায়না হচ্ছে আর ভারত। কারণ ওদের হচ্ছে কাঁচামাল ভালো, আবার ওদের ধরনগুলো বেশি,
আমাদের তো নির্দিষ্ট সংখ্যক হচ্ছে মানে জিনিস বা প্রোডাক্ট, তো নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে তো বাইরের বাজারে সম্ভব না, তাই না? তারপর হচ্ছে ইউরোপের বাজার ওরা দখল করে ফেলার চেষ্টা করছে। তারপর আবার আমাদের আফ্রিকার বাজারে ঢুকে গেছে চায়নারা, কারণ আফ্রিকানরা তো অত টাকা দিয়ে হচ্ছে পোশাক কিনবে না, তখন তাদের নির্দিষ্ট যে টাকা সে টাকা অনুযায়ী তারা কি করছে ওখানে মানে পোশাক দিচ্ছে। তো আমাদের এই ধরনের বিষয়গুলো আছে। যখন আমি সমস্যাগুলোকে আবার সম্ভাবনা হিসেবে লিখবো, অর্থাৎ দক্ষ শ্রমিক কি করা, সমাধান করা, দক্ষ শ্রমিক তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা, যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ, ওই জিনিসগুলোকে আমি আবার কি করব, সমাধান হিসেবে দেখাবো। তখন আলটিমেট অনেক কিছু লেখার সুযোগ পাবো। এইভাবে যদি আমরা বিবেচনা করতে পারি তাহলে আমাদের মনে হয় নাম্বারটা আসবে। ঠিক আছে, তারপরে আমি যদি বলি, এটা আমি মুছে ফেললাম, তাহলে নাম্বারের বিষয়টা হচ্ছে এভাবে আসে আর কি। হ্যাঁ, যদি আমি বলি পর্যটন শিল্প, কি শিল্প? পর্যটন। তাহলে পর্যটন শিল্পে আমরা কি দেখাতে পারি, মানে যেটা একটু ডিফারেন্ট কিছু, এটাও সমস্যার সম্ভাবনা, তাই না? তাহলে এখানে নাম্বারিং এর ক্ষেত্রে দেখানো যেতে পারে যে আমাদের দেশে পর্যটন খাতগুলোতে, আমি এভাবে লিখতে পর্যটন খাত এভাবে লিখতে পারি, এবং আয়, এটা আয় বার্ষিক আয় হতে পারে, আয় বার্ষিক দিতে পারি বা সেশন ভিত্তিক দিতে পারি, অর্থাৎ অর্থ বছর দিতে পারি। আয় হচ্ছে বার্ষিক বা অর্থ বছর ধরলাম। তাহলে এটা কিন্তু দেখানোর বিষয়, এটা কেউ পড়বে বা জানবে এরকম কিছু না। আমি খাত দিলাম, এখানে খাতের মধ্যে কি কি খাত আছে আমাদের? পর্যটন খাত, পর্যটন কি কি খাত আছে? প্রাকৃতিক আছে না, তার মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত দিতে পারি, আমরা দিতে পারি কিনা, তারপর কি দিতে পারি? ইকো পার্ক দিতে পারি, তারপর কি আছে? হ্যাঁ, কুয়াকাটা হইতে পারে, পাহাড় হইতে পারে, সুন্দরবন হইতে পারে। এরকম আমি খাতগুলো দেখালাম। আর একটা বার্ষিক আয় দেখালাম, যেমন রাঙামাটি, এটা বলেছিলাম রাঙামাটি। হ্যাঁ, বান্দরবান, সাজেকাবানের রাঙামাটি, আমি এককভাবে রাঙামাটি দিচ্ছি, এরকম করে দেওয়া যাবে। তো আসলে এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু একজ্যাক্ট হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমাদের সমস্যাটা জায়গা হচ্ছে, আমি যখন কোনো একটা বিষয় উপস্থাপন করছি, শুধু বর্ণনামূলক না দিয়ে তথ্যমূলক দিই, কিছু ছকমূলক দিই, এটার নাম্বারটা আসবে, না হলে আসবে না, না হলে আসবে না। আচ্ছা, এরপর যদি আমি ধরি, আমরা পোশাক শিল্প বলি, সরি স্যার বন্যা নিয়ে যদি বলতেন। বন্যা নিয়ে। আচ্ছা, যে একজন বলেছে বন্যা নিয়ে, ভালো একটি কথা বলেছে, রিসেন্ট বন্যা সংকট, ঠিক আছে, একটা কথা বলেছে, বন্যা সংকট নিয়ে একটা হতে পারে। এখানে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এটার সঙ্গে জলবায়ু পরিবর্তন। আচ্ছা, বন্যা নিয়ে তোমরা একটু বলবা, যারা অনলাইনেও আছে তারা বলবা জলবায়ু পরিবর্তনে এবং বন্যা সংকট নিয়ে। আচ্ছা, বন্যার যে বাংলাদেশে এখন বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে প্রতি বছরে, হ্যাঁ, এখন এটাতে আসলে আমি উপস্থাপনে কি করতে পারি, বুদ্ধিটা একটু খাটাও, মানে কোন বিষয়টাকে আমরা ফোকাস আনতে পারি, বা কোন ছক দিতে পারি, বা কি বিষয় দিতে পারি, কি মনে হয়? না 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 না, ওটা কমন কথা, আমি এটা বলি নাই। আমি যেরকম করে দিয়েছি, যেমন আমি পোশাক শিল্পে একটা ছক দিয়েছি, আমি স্বদেশপ্রেমে প্রচুর গান লিখবো, প্রচুর কবিতা লিখবো। এখন আমি এই জায়গায় বন্যা সংকটের মধ্যে আমি কোন বিষয়টা উপস্থাপনা করতে পারি যেটা ফোকাস হবে, একটা জিনিস আছে। যেমন কয়টা জিনিস দেখায়, এখানে যদি আমি দেখাই বাংলাদেশের পার্সপেক্টিভে কি কি বিষয় হতে পারে, প্রথম হতে পারে মৃত্যু। কি হতে পারে? মৃত্যু, হার কেন দিবা, মৃত্যু, কতজনের মৃত্যু হয়েছে। তারপরে কি হতে পারে? আহত, কতজন আহত হয়েছে। তারপর কি? ক্ষয়ক্ষতি। তিনটে বিষয় দিয়ে দেওয়া যায়, মৃত্যু হয়েছে কতজন, আহত হয়েছে কতজন, এবং ক্ষয়ক্ষতি হচ্ছে কত টাকার। তাহলে এটা একটা ছক দেওয়া যায়, কোন কোন খাতে ক্ষয়ক্ষতি হয়েছে এটাও দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দেখানো যাবে। তারপর আবার হচ্ছে আরেকটা বিষয় উদাহরণ হতে পারে যে এটার পাশাপাশি সহযোগিতা। এই সহযোগিতার মধ্যে কয়েকটা বিষয় হতে পারে, যেমন ধরো ঘর নির্মাণ,
কতটা ঘর নির্মাণ হয়েছে। তারপর কি হতে পারে? শুকনো খাবার হতে পারে। তারপর ঔষধপত্র হতে পারে। হ্যাঁ, কাপড়, আচ্ছা বস্ত্র, এরকম করে কতটুকু দিয়েছে এরকম একটা পরিমাণ দিয়ে দেওয়া, এতজন এতজনের বা এতটুকু। তো এগুলো আসলে ফোকাস হবে। এখন আমি বর্ণনামূলক লিখলাম, কেউ দেখবেও না। বর্ণনামূলক লিখলাম, কেউ দেখবেও, এটা বাস্তবতা। আমাদের প্রয়োজন হচ্ছে আমি আসলে কোন একটা বিষয় সম্পর্কে ধারণা রাখি কিনা। যেমন আমি যদি এখানে যারা আছে তাদের সঙ্গে যদি বলি, আমি টপিক বললাম জলবায়ু পরিবর্তন। জলবায়ু বলতে কি বোঝায়, কে বলতে পারবে কিনা? জলবায়ু মানে আবহাওয়া। হ্যাঁ, কত বছরের? 25 থেকে 30 30 থেকে বছর। 40 বছর। 30 30 থেকে থেকে 40 40 বছর। বছর। 40 বছর দেওয়া আছে কোথায়? এখন 40 স্যার 35 থেকে 40। এখন চেঞ্জ করছে কিন্তু জি স্যার, আমরা। চেঞ্জ করছে 35 থেকে 40। ও আচ্ছা, তাহলে ও একজন তথ্য দিচ্ছে যে 35 থেকে 40 বছর বলছে, তবে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে 25 থেকে 30 বছর। 25 থেকে, আসলে কি পরিবর্তন টেনের হয়েছে? আমি, ভূগোল বইটাই এই তথ্যটা দেওয়া আছে স্যার। ও আচ্ছা, ক্লাস টেনের ভূগোল বইয়ে নাকি এখন দেওয়া আছে এটা। কিন্তু তথ্যভিত্তিক বিষয় আছে, যেমন পরিবর্তন হচ্ছে সময়ের ব্যবধানটা। হ্যাঁ, আগে ছিল 25 থেকে 30 বছর, এখন হচ্ছে 35 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড় সেটা হচ্ছে কি জলবায়ু। এখন জলবায়ু পরিবর্তনে আসলে আমি কি দিতে পারি নাম্বার বাড়ার ক্ষেত্রে? কোন ধরনের টপিক দিলে আমার নাম্বারটা বাড়বে আসলে? না, ওইটা তো আছে, কিন্তু আমি কোনো ছক দিতে পারবো? এটা একটা বিষয়, মানে ইয়াতে আমি যদি তাপমাত্রা বৃদ্ধির বিষয়টা দিই শুধু এককভাবে, তাহলে আমার মনে হয় একটা বিষয়টা একেবারে ছোট হয়ে যাচ্ছে। আর কি দেওয়া যায়? অতিবৃষ্টি, ও একটা ভালো হচ্ছে, অনাবৃষ্টি, তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, তারপর হচ্ছে ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, তারপর হচ্ছে কি বলে জলোচ্ছ্বাসের পরিমাণ, পরিসীমা। না, ওইটা তো একটা পয়েন্ট আকার, পরিবেশের ভারসাম্য পয়েন্ট হিসেবে নিয়ে আছে। কিন্তু আমি যখন একটা ওই ছক আকারে দিব, তখন ছকের মধ্যে আমার ওই জিনিসটা আসতে হবে। তারপর হচ্ছে কিছু ইয়ে আছে, বিভিন্ন সময়ে আইপিসিসি যে ইয়াগুলো হয়েছে, চুক্তিগুলো হয়েছে, সে চুক্তিগুলো দেওয়া যেতে পারে। ধরিত্রী সম্মেলনের কথা বলা হয়েছে, কার্বন নিঃসরণের বিষয় আছে। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কারা? সবচেয়ে বেশি চায়না, তারপর যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ করে। তাহলে এখানে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমি জলবায়ু পরিবর্তনের যে জায়গা থেকে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে এটা দিব, আর পাশাপাশি এই জলবায়ু পরিবর্তন বাঁচার জন্য কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা, এবং এখানে বাংলাদেশের ভূমিকাটা কি। যেহেতু জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে নিয়ে হচ্ছে, ভূমিকাটা কি সেটা আনসার দিতে হবে। তাহলে এটা নিয়ে একটা বিষয় হতে পারে। তারপর হচ্ছে আমি যদি বলি ইন্টারনেট ও আজকের বিশ্ব, দেওয়া যায় না? এখন কিন্তু এই এটা একটা কমন বিষয়, ইন্টারনেট ও আজকের বিশ্ব। আচ্ছা, এটা বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই এভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এটা কাছাকাছি কিরকম? ইন্টারনেট ও আজকের বিশ্ব। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট বাংলা কি? কি জাল? ইয়েস, অন্তর্জাল। অন্তর্জাল। তাহলে এখানে ইন্টারনেট ও আজকের বিশ্বের মধ্যে আমরা কমন যে বিষয়গুলো সবসময়, যেমন অফলাইন অনলাইন, এটা বুঝি কিনা? অফলাইন কি আর অনলাইন কি, কি বলতে পারবে? না না, ইন্টারনেট অফলাইন কি আর অনলাইন কি, কার ধারণা অফলাইন আছে? হচ্ছে যেটা আমরা ডাউনলোড করে রাখি, যেটা না না আমরা না ইন্টারনেট ছাড়া দেখতে পারি। না, কেন্দ্র কেন্দ্র থাকবে তো।
আবার 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 বিষয়টা বুঝো এখানে, অফলাইন যেমন বাংলাদেশ কি অনলাইন প্রথম যখন শুরু করেছিল 90 কত, প্রথমে স্টার্ট করেছিল কত সালে বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার? 96 সালে। তখন কি অফলাইন ছিল নাকি অনলাইন ছিল? অফলাইন ছিল। ওই বললাম অফলাইনটা হচ্ছে তাদের নির্দিষ্ট সার্ভার থাকে না, কোনো সার্ভার থেকে তারা নেয় এটা। যখন অনলাইন হয়ে যায় তখন সার্ভারটা তার নিজেদের হয়। ঠিক আছে, এটা 98 সালে অনলাইনটা আসছে, 96 সালে ছিল অফলাইন, আর 98 সালে ছিল কি অনলাইন। যেমন এখন, হ্যাঁ, অন্যভাবে কারো কাছ থেকে হয়তো আটটা দিয়ে এরকম কিছু করে আর কি, কেবল, হ্যাঁ, এরকম কেবল দিয়ে হতে পারে। ঠিক আছে, এখন যেমন ধরো এই যে ওয়াইফাই, যে শব্দটা ব্যবহার হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই মানে কি? ওয়ারলেস তারবিহীন সংযোগ। যেমন এক সময় যখন তোমরা করছো কিনা আমি জানি না, মডেম ইউজ করছো কখনো? করছো, তোমরা করছো? তো তোমরা, তোমার তো বয়স তো বেশি হয়নি, ক্লাস 4-এ? ও বাবা, ক্লাস 4-এ সে ইন্টারনেট ব্যবহার করছে, আর কি বলবো, ওরা কিছু নাই, অনেক অভিজ্ঞ। মডেম ব্যবহার করতো, মডেম, হ্যাঁ, মডেমের দামও বেশি ছিল সেই সময়। ঠিক আছে, 3500, 4000, 3200 টাকা এরকম ছিল। তো এখন এই মডেম গুলো কিন্তু এখন ব্যবহার করা হয় না, এখন বেশি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে। নজরুল তো ভালো জানে বিষয়ে। ঠিক আছে, তাহলে তথ্য প্রযুক্তি বাংলাদেশের নাম্বার প্রাপ্তির জন্য কিছু শব্দ ব্যবহার করব আমরা এখানে, মানে ইংরেজি শব্দ, যেমন ভিডিও কনফারেন্স ব্যবহার করা যায় না? তারপর হচ্ছে অফলাইন শব্দটি, অনলাইন শব্দটা। তারপরে কি ব্যবহার করতে পারি? এই যে টেলিমেডিসিনের বিষয়টা আসতে পারে না? অর্থাৎ যতগুলো সুবিধা আছে এই আজকের ইন্টারনেট, আজকের বিশ্বের ফলে, যেমন আমরা ইয়া বলি, এটা কি বলে, অনলাইন বিজনেস, এটা কি বলি, ই বিজনেস, ই কমার্স, ই কমার্স, ইলেকট্রনিক কমার্স, তাই না? এটা ইলেকট্রনিক কমার্সটা কিন্তু অনেক বেশি এখন জমজমাট হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। তারপর তারপর হচ্ছে যেমন আমরা যদি বলি প্রথম ইন্টারনেট কারা ব্যবহার করেছিল, জানা আছে কিনা? প্রথম ইন্টারনেট কারা ব্যবহার করেছে, জানা আছে কারো? না, প্রথম ব্যবহার করেছিল হচ্ছে পেন্টাগন, একটা ইয়ে আছে আমেরিকার, কি আছে, প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন সিটিও আছে, পেন্টাগনে তাদের ভবন আছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের জন্য। তখন তারা এই পারস্য, অর্থাৎ একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং সংযোগের জন্য মূলত এটা ব্যবহার করেছিল। পরে হচ্ছে বিশ্ববিদ্যালয় ব্যবহার করেছে, কিন্তু প্রথমে আসছে হচ্ছে পেন্টাগন থেকে, ওইখানে প্রথম ব্যবহার করেছে ইন্টারনেট, এর আগে ব্যবহৃত হয় না। তো আমি এখান থেকে যদি বলি, যদি বাংলাদেশ শব্দটি আসে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ব্যবহৃত হচ্ছে, যেমন ধর আমি যদি বলি, একটা সময় আমাদের জন্য যেমন সমস্যা ছিল, আমরা এখন বেতন পাচ্ছি কিসে? আইবাস, অর্থাৎ অনলাইন বেতন। এক সময় এই যিনি ওই কি বলে এটা, ক্যাশ সরকার বলে এটাকে, অর্থাৎ যিনি কলেজের থাকেন, ক্যাশ সরকার, ক্যাশিয়ার নামে ক্যাশ সরকার বলে, সে হচ্ছে একটা বস্তা নিয়ে যেত, টাকার বস্তা, সিরিয়াসলি নিয়ে যার যার ভাগের টাকাটা সেভাবে ফাইল করে করে রাখতো, এনে ওই স্যারদের দিত বা অফিসারদেরকে দিত, যারা যে কর্মকর্তা আছে, হ্যাঁ, আপনার বেতন, আপনার বেতন, একটা ও সিগনেচার নিয়ে নিত, এরকম সিগনেচার নিয়ে নিত, দিছে এটা প্রমাণ হিসেবে, এরকম দিয়ে দিত, মানে পুরো অবস্থান। এখন যদি এই প্রতিষ্ঠান যদি 200 জনের হয়, 300 জনের হয়, ট্রাক গাড়ি লাগতো আর কি, এরকম একটা অবস্থা। তো এই বিষয়গুলো ছিল, এখন আইবাসের মাধ্যমে হচ্ছে, হচ্ছে না? তাহলে এক সময় কিন্তু এগুলো কল্পনার বাইরে ছিল। যেমন আমাদের এই নথিগুলো, ই নথি, এখন ই নথি হচ্ছে সরকারি যে অফিসগুলো আছে সেগুলো। যেমন আমরা যদি কোনো বিদেশি মানে বৈদেশিক ছুটি চাই, বহির্বাংলাদেশ ছুটি যেটাকে বলে, এটা তো এক সময় মানুষ হাতে গিয়ে ওখান থেকে ইয়া করে, অর্থাৎ কি বলে, সরাসরি অনুমতি নিয়ে তারপর আসতো। কথা বুঝতে পারছো কিনা? এখন অনুমতি নিয়ে আসে না, এখন হচ্ছে জাস্ট তুমি তথ্য পাঠাবা, অ্যাপ্লিকেশন পাঠাবা, তখন তারা কি করবে, অনলাইনে তোমারটা দিয়ে দিবে। কথা বুঝতে পারছো কিনা? আমি 14 মাস পরে আবার চিটং কলেজে ফিরেছি আর কি, হ্যাঁ। তো ওইখানে হলো তোমার এই একটা অর্ডার, শুধু একটা অর্ডার, কখন হবে, কখন হবে, কখন হবে, এই একটা অর্ডারের জন্য জান প্রাণ চলে যাচ্ছে এরকম অবস্থা। তখন অর্ডার হলো, অনলাইনে বুঝতে পারলাম, এবং তাহলে জয়েন করলাম কি হবে, অনলাইনে, পিডিএস এর মাধ্যমে, অর্থাৎ বিমুক্ত হলাম অনলাইনে, আবার যুক্ত হলাম অনলাইন, অর্থাৎ যে কলেজ থেকে আমি পটিয়া কলেজে ছিলাম সেখান থেকে বিমুক্ত হলাম, আবার এখানে এসে আবার যোগদান করলাম, সেটা অনলাইনে। তো এইটা তো একসময় কল্পনা বাইরে ছিল। আমরা যেমন প্রথমবার আসছি তখন অনলাইন ছিল, 2017 সালে তো আমরা যোগদান পত্র আলাদা করে লিখে দিয়ে গেছি,
তখন তো পিডিএফ ছিল না। এখন সবগুলো ইয়া কিন্তু বিমুক্তি বা যোগদান কিন্তু অনলাইনে। তাহলে এটা অনেকটা এগিয়ে যাচ্ছে আসলে। তাহলে এগুলো ব্যবহার করা যাবে। ভিডিও কনফারেন্স হচ্ছে, টেলিমেডিসিন হচ্ছে না, এআই তো আরো জটিল বিষয়। এই টেলিমেডিসিনে ডাক্তাররা কিন্তু কি ওষুধ দিবে সেটা কিন্তু এখন মুখস্থ করা লাগে না, ক্লিক দিলেই চলে আসে কোন কোন ওষুধ দেওয়া যায়। আবার আরো গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন আমি ইয়াতে দেখিয়েছিলাম একবার, স্কয়ারে, অনেক আগে আমার ওয়াইফ দেখিয়েছিলাম। স্কয়ারে হচ্ছে যে তথ্যগুলো প্রথম দিন দিবে, সেই তথ্যগুলো ইন্ডিয়া তো সেম, ইন্ডিয়াতে যেহেতু আমি যাই, ইন্ডিয়া তো সেম, যে তথ্যগুলো আমি দিয়েছি এই তথ্যগুলো তাদের কাছে মানে সব অনলাইনে আছে। রিপোর্ট আলাদা করে দেখা, ডাক্তার ক্লিক করে ফাইলের মধ্যে সব কি কি তিনি ট্রিটমেন্ট করেছেন সবকিছু আসবে। রেকর্ড মানে খুব সুন্দর, রেকর্ড গুলো খুব সুন্দর আছে। এগুলো আসলে একটা সময় ছিল না। তাহলে আমরা যদি তথ্য প্রযুক্তির উপরে যদি কোনো বিষয় লিখি, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেন অবশ্যই সেখানে এই শব্দগুলো ব্যবহার করি। ভিডিও কনফারেন্স যদি শব্দ ইংরেজিতে ব্যবহার করলাম, এআই ইংরেজিতে ব্যবহার করলাম, টেলিমেডিসিন ইংরেজিতে ব্যবহার করলাম, এই ওয়ার্ডগুলো ফোকাস হবে তখন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যখন আমি প্রবন্ধ লিখতে যাব, আমি কোন জায়গাগুলো ফোকাস করলে নাম্বারটা পাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, আমি আরো দু একটা বিষয় বলি। যেমন আমি যদি বলি, এখানে একটা বলা হয়েছে যেটা ইন্টারনেটের বিষয়, 1969 সালে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধের চরমে পৌঁছায়। তখন এরা ওই যে পেন্টাগনের কথা বলেছিলাম, তখন তারা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য মূলত এই পেন্টাগন, তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা আছে সেখানে তারা ইন্টারনেট ব্যবহার চারটা কম্পিউটারের মাধ্যমে তারা প্রথম এটা ব্যবহার করেছিলেন। সেটা হচ্ছে ইন্টারনেটও আজকের বিষয়। যেমন নেট নিউজ আছে, তারপর হচ্ছে ইমেল ইমেল আছে, ইলেকট্রনিক মেল আছে না, রোবোটিক্স আছে, তারপর আরো কি আছে, অনেক নতুন কিছু আছে, টেলিনেট আছে, একটা ল্যান, একটা ওয়েন, একটা ম্যান, এগুলো জানা আছে কিনা? ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কস, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস, এবং ওয়ান হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্কস। এখন হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে লোকাল, এটা অল্প 1 কিলোমিটারের মধ্যে দূরত্বের মধ্যে একটা নেটওয়ার্কের সিস্টেম আছে, এবং ম্যানটা হচ্ছে কয়েক কিলোমিটার হতে পারে। আর যেটা ওয়ান আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে পুরো বিশাল নেটওয়ার্ক, এবং এতে বিশ্বব্যাপী ছড়ানো ইন্টারনেটের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ অনেক বিস্তৃত একটি বিষয়। লেন, ম্যান, ওয়ান, এগুলো আছে। এটা হলো আসলে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, 21-এর চেতনা, বেশি মুক্তিযুদ্ধের চেতনা আমাদের বাদ দিতে হবে। কারণ চেতনা এত বেশি দেখানো হয়েছে যে আসলে এখন মানুষ বলে মারবে, শোয়াই দিচ্ছে, রে বলছে শোয়াই দিচ্ছে। আসলে এখন দেখো, আমি বলি, আমরা যখন, আমি উদাহরণ দিই একটা, আমার একটা ছাত্রী আছে, সে হলো আহ একজন, অনেকজনই বলেছে আর কি, একজন হিসেবে বলেছে, সে হলো হিন্দু ছাত্রীটা। সে বলেছে, স্যার, সে ওয়ান থেকে পড়তে পড়তে ক্লান্ত, আর ভাল লাগে না। আর প্রোগ্রাম গুলো হচ্ছে এত বেশি প্রোগ্রাম, মানে 12 মাসে তো 30 পূজার সমান, আমরাও বিরক্ত হয়ে যেতাম। আজকে এই প্রোগ্রাম, কালকে রাসেল দিবস, পরশু এই দিবস, এগুলো দরকার আসলে। আমি মনে করি কি, যে কোনো জিনিস যদি আমি মানে অনেকটা জোর করে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটা আসলে থাকে না। হৃদয়ের ভালোবাসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে। আবার আসলে প্রতিষ্ঠার জিনিসটা আমরা ভুলে গেছি, প্রতিষ্ঠার বিষয়টা আমরা ভুলে গেছি। অনেকে মানুষ অনেকভাবে চিন্তা করতে পারে, কিন্তু আমি এটা মনে করতে পারি, কেউ যদি কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, সেই আদর্শ প্রতিষ্ঠা যেন তার কর্মে হয়, তার কাজের মাধ্যমে হয়। কিন্তু আমি যদি আদর্শটাকে বল প্রয়োগের মাধ্যমে করার চেষ্টা করি, এটা আসলে আদর্শ প্রতিষ্ঠা হয় না। এটা একবার বাস্তবতা। জবরদস্তি জবরদস্তি মানুষ পছন্দ করে না তো। আমার বললাম না, এই যে ইন্টারমিডিয়েটের ছাত্রী, সে বলছে, স্যার এগুলো ভালো লাগে না। কত আর, সহ্যের একটা সীমা আছে। তাহলে আমি 21-এর চেতনার কথা বলছি। তাহলে 21-এর চেতনা কি এই কিছু লাইন দিয়ে নাম্বার পাওয়ার সুযোগ নাই? আছে কিনা? কি দেওয়া যায়? একটা কবিতা বলো তো 21-এর চেতনা নিয়ে, কমন। কে বলবা? যারা অনলাইনে আছে তারা বলো। হ্যাঁ, ফেব্রুয়ারি 21 তারিখ, আসেনি কিছু দাবি নিয়ে এসেছি। হ্যালো। তাই না? তারপর বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত ফেব্রুয়ারি আছে। 21 তারিখ
তুমি হ্যাঁ, বৃষ্টি এই রক্ত তারপর হাজার তারপর চোখের আর কি জলে আছে? জ্বলবে এমন লাল হ্যাঁ, সেই কৃষ্ণচূড়ার ঢালছে, তাই তো? আচ্ছা, আমরা এটা ব্যবহার করতে পারি না যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি? আচ্ছা, একটা ছোটবেলার একটা স্মৃতি বলি, কারো কারো মনে আছে কিনা? একটা অতুল প্রসাদ সেনের কথা মনে আছে? তার কবিতা কোনটা? ইয়েস, ইয়েস, তোমারটা ঠিক আছে। মুদের গরব, মুদের আশা, আমরি বাংলা ভাষা। এই যে মুদের গরব, মুদের আশা, আমরি বাংলা ভাষা, এটা দিয়ে তুমি ভূমিকা অংশ শুরু করো, অর্থাৎ ভূমিকা লেখার আগে একটা কবিতার লাইন দিয়ে দাও, তাই না? তাহলে যে কোনো, যেমন ও আরো আছে না বিখ্যাত গান, সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। তাহলে আমি আসলে ফোকাসটা করছি কি, আমি যখন কোনো একটা কিছু লিখবো, আমি মাথা বুদ্ধি করে এগুলো আনতে পারবো কিনা, এটা হচ্ছে বিষয়। আমি লিখলাম লিখলাম লিখলাম, শুধু বর্ণনা বর্ণনা বর্ণনা, দিন শেষে নাম্বারটা 10, নাম্বার কত, 9। তাহলে ফোকাসটা আমাকে কি দিবে? ফোকাসটা দিবে হচ্ছে কোনো গদ্যের লাইন, কোনো কবিতার লাইন, কোনো হিন্টস, কোনো কোটেশন, এটা আমাকে বেশি নাম্বার দিবে। তাহলে আমি, আচ্ছা, বাংলাদেশের যে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটার ঘটনা আমি বর্ণনা করতে পারি। ইউনেস্কো থেকে পেয়েছে কত সালে? 99 সালে, তাই না? এবং যখন এটা পালন করা হয় কত সালে? 2000 সালে। 2000 সালে পালন করা হয়। 188টি দেশ সেটা কি করেছিল? পালন করেছিল। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি যদি বলি, আচ্ছা, আরেকটা বিষয়, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, আচ্ছা, পরিবেশ দূষণ, যারা অনলাইনে আছি আমরা, হ্যাঁ, বাকিরা কথা না বলি। পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার, কারণ ও, আচ্ছা, কেউ কি বলতে পারবো আমরা যে পরিবেশ দূষণের প্রধান ক্ষেত্রে কয়টা? কি কি দূষণের মাধ্যমে পরিবেশ দূষণ হয়? কয়টা? 3টা। কয়টা? কি দূষণ? পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ। এটাকে আমরা বিভাজন করব, পানি, মাটি এবং বায়ু। এই পানি দূষণের মধ্যে অনেকগুলো বিষয় আছে, আবর্জনা থেকে শুরু করে, জৈব থেকে শুরু করে, খনিজ থেকে শুরু করে, জীবাশ্ম জ্বালানি থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে। আবার যখন আমি মাটির কথা বলছি, সেখানে মাটির মধ্যে ওই জৈব সারের কথা বলছি, রাসায়নিক কীটনাশক, তো বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। অগ্নুৎপাতও আছে, অগ্নুৎপাত আছে না? যখন অগ্নুৎপাত হচ্ছে তখন এখানে দূষণ হচ্ছে, আগ্নেয়গিরি যেটা আমরা বলছি, হ্যাঁ, অগ্নুৎপাত। তারপরে বায়ু দূষণ আছে। বায়ু দূষণ কি আছে? এই যে কলকারখানার ধোঁয়া আছে, কার্বন নিঃসরণের বিষয় বলছি আমরা। যেমন যানবাহন থেকে কোনটা বেশি ইয়ে হয়, কোন ধোঁয়া বলতো? কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। তাহলে এই জিনিসগুলো তুমি খেয়াল করো। আসলে যখন তুমি এভাবে লিখবা, পয়েন্ট আকারে লিখবা, মাটি দূষণ, বায়ু দূষণ, তারপর হচ্ছে তোমার পানি দূষণ, এবং সেটাকে আবার বিভাজন করলা, মাটি দূষণ কি কি জিনিস হচ্ছে, এখানে ক ক গ গ গ এরকম করে দিয়ে দাও, নাম্বারটা আসবে। তুমি 15 নম্বরের জন্য আমি যদি মনে করি 25টা বা 20টা পয়েন্ট নির্ধারণ করা, 25টা যদি পয়েন্ট কেউ দেখে বা 20টা পয়েন্ট দেখে, আমার বিশ্বাস তোমাকে 15 না দিক 12 দিবে, আর ভূমিকা উপসংহারটা ঠিক মতো লিখতে পারবে, নাম্বার আসবে। ঠিক আছে। তাহলে আমি এখন যদি একটু বলি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আমি মনে করো একটা বিষয় বললাম, এই সাম্প্রতিক বিশ্বের মধ্যে কি আছে, জুলাই বিপ্লব দিয়ে দিবে কিনা? দিতে পারে, দিতে পারে না? তাহলে জুলাই বিপ্লবটা লিখে রাখো, জুলাই বিপ্লব হতে পারে। এখন জুলাই বিপ্লবের মধ্যে সাম্প্রতিক জুলাই বিপ্লব আর কি, এর সঙ্গে কি যুক্ত করা যায়? তো রোহিঙ্গা সমস্যা সমাধান, স্টুডেন্ট মুভমেন্ট বা এরকম কোনো কিছু হইতে পারে, ছাত্র আন্দোলনে।
আচ্ছা, জুলাই বিপ্লব অথবা এটাকে আমরা বলতে পারি স্বপ্নের বাংলাদেশ। গণঅভ্যুত্থানও বলা যায়, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে, অনেকেই বলছে দ্বিতীয় এখন জুলাই বিপ্লব দিয়ে আমি কি পুরোপুরি কি লিখবো তাহলে এখানে? না 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 না, নাম্বার, আমি নাম্বার পর্যায়ে কি করতে পারি, মানে কোনটা ফোকাস করবো? ওইটা তো আসবে, কখন শুরু হয়েছে সব আসবে, কিন্তু আমি নাম ফোকাসটা কি করব বেশি? তুমি দিবা হচ্ছে শহীদ, শহীদ দিবা, তারপরে আহত দিবা, আর কি দিবা? ক্ষয়ক্ষতি, কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে? এখানে ছাত্ররা করছে নাকি ছাত্রলীগ করছে? সবাই মিলে করছে। সবাই মিলে করেছে। ইতিহাস কাকে বলে? ইতিহাস কি? এখানে আমি বলি স্বার্থান্বেষী মহল সবসময় এই কাজগুলো করে। যেমন আমরা একটা জিনিস প্রায় সময় এটা বলি, মনে করো কোন একটা মন্দিরে আক্রমণ করছে কেউ, এটা শতভাগ এটা রাজনৈতিক, মানে একবারে শতভাগ। কোন ধর্ম বিশ্বাসী মানুষ, মুসলমান, কোনো কারণ ছাড়া কোন একটা মন্দিরে আঘাত করবে না। আমি এটা মানে আমার বাপ যদিও বলে যে এটা হয়েছে, আমি বিশ্বাস করব না। বাংলাদেশে যতগুলো মানে এরকম মন্দিরে হামলা হয়েছে প্রত্যেকটা কিন্তু রাজনৈতিক ভাবে হামলা হয়েছে, পাগল করছে। তাহলে এখন দেখো শহীদ, তাহলে আহত, ক্ষয়ক্ষতি, তাহলে এখন তুমি কি করবা এখানে? এখানে তাহলে অনেকে অনেকে লিখছেন, লেখার পরও তুমি আমার মনে হয় যে কিছু জিনিস ফোকাস করতে পারো, সেটার মধ্যে তার মধ্যে ফোকাস হচ্ছে আবু সাইদ, আলাদা করে আবু সাইদ নিয়ে লিখে আবু সাইদের উপরে কোনো কিছু লেখা যায় কিনা? লেখা যায়, যদি তোমার তোমার যদি বুদ্ধি থাকে তুমি লিখে দিবা। যেমন আমার আমার বুদ্ধি থাকলে আমি নিজের কবিতার মানে একটা কবিতা লিখি ইনস্ট্যান্ট বানাই দিবে, এটা আমার কবিতা, বা মুহিব কাদেরী লিখে দিব, অর্থাৎ কোন একটি কবির নাম লিখে দিলাম, যে কবির নাম কেউ শোনা নাই। এখন রবীন্দ্রনাথ দিব নাকি আমি? এখন যে কেউ লিখে, মনে করো কি যেন, দুই হাতে তার, আমি মনে করলাম আর কি, দুই হাতে তার স্বাধীনতা, মুখে তার স্বপ্ন, এখন মনে হয় একটা দিলাম আমি। আর দুই অথবা বুক তার, চোখে চোখে সরি চোখে, চোখে তার স্বপ্ন, বুক তার বাংলাদেশ, এরকম করে একটা আমি বানালাম মনে করো। এখন তুমি যদি লিখে দাও কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, এ দেওয়ার দরকার নাই, যে তোমার নাম কি মুস্তফা, তাহলে তুমি লিখবা কবি মুস্তফা কবির। এখন তোমার এই মুস্তফা কবির খুঁজবে কে? আসলে কিন্তু তাই, কেউ খুঁজবে না। আসলে অনেকে লিখেছে ওই সময়, অনেকে লিখেছে যারা নতুন কবি। তুমি এটা দিলা, তারপরে আরেকটা জিনিস দেখো, মুগ্ধ, কি লিখলা? মুগ্ধ। আমি একটু লিখেছিলাম আবু সাইদ নিয়ে, মুগ্ধ নিয়ে লিখেছিলাম। পানি, পানি, এটা আসবে না তো। আমার মনে হয় জুলাই বিপ্লব দিবে না হয়তো এখনো পর্যন্ত প্রশ্নের মধ্যে। হুট করে এখন প্রশ্ন করলো, হিসাব নিকাশ করবে আর কি, এটা মানে হুট করে দিবে এটা আমার কাছে মনে হয়। কারণ একটা ফর্ম, ফর্ম দরকার। ফর্মটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের পাঠ্যপুস্তক ওইভাবে আসে নাই, যখন আসবে তখন ক্রমান্বয়ে সেগুলো আসতে থাকবে। হ্যাঁ, তবে এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না যে দ্বিতীয় গণ অভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা, জুলাই বিপ্লব ও আমাদের সম্ভাবনা। যাক না, সমস্যা কি? এই পুলিশ, না না, পুলিশ প্রশাসনকে আমি কোন প্রেক্ষিতে উপস্থাপন করবো? আমি গালি দিব তাকে? তাহলে বলতে হবে কিছু পুলিশের কারণে। আর বর্তমান, বর্তমান কি জানা না? যেমন আমি জানি, তোমাকে বলি, কালকে একটা ঘটনা, কালকে না পরশু একটা ঘটনা ঘটছে না, এসি সুহেল নামে একজন, এসি মানে কি বলো? অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি আসলে?
যখন কেউ মেট্রোপলিটনে চাকরি করে, অর্থাৎ এএসপি যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সে যখন মেট্রোতে কাজ করে তখন সে হয় এসি। সে হয় কি এসি। সে, হ্যাঁ, যেমন আমার মহানগরে এই যে সিএমপিতে, বাইরে হলে এএসপি, জেলায় হলে এএসপি, তাই না? তাহলে এখন আমি যদি বলি এই সে যখন কাজটা করলো গুলশানে সে এসি, ভাবে হয়তো 40-41 হবে, 41 হতে পারে। তাহলে ওইটা হলো একটা অভ্যাসগত বিষয়, পরিবর্তন করতে পারে নাই। পরিচয় দিয়েছে আমি আর্মির একজন মেজর, আমার মেজর, কিন্তু সে মেজরগিরি দেখায় কি কলার ধরে ফেললো, ধরলো না? ধরার পর সে থানায় নিয়ে গেল, আটকে নিয়ে যাওয়ার পর যে ঘটনা ঘটলো দেখো না মনে হয়, আমি তো মরে যাব। তারপর আমি যেটা করছি এটা আমি তাকে সরি বলতে পারি, বাট তার জন্য আমি পা ধরছি বারবার, তো তুই ওই কাজ করলি কেন? তখন সে মেজর কি বলছে যে এখনো পর্যন্ত ওই পুলিশগুলো এমন যে এখনো গুলি করে মানুষ মারবে, বললো না? তার মানে পুলিশের প্রতি আস্থা বিশ্বাস এখনো নাই, যে ঘটনা ঘটাচ্ছে। এই যে গতকালকের ঘটনা, গতকালকে পরশুদিন ঘটনা। তা আমি আমি কখনো পুলিশের সঙ্গে লাগি নাই, কিন্তু আমি একবার লাগছিলাম আজ থেকে আরো 5 বছর আগে বা 6 বছর আগে, আমি যখন চিটাগংয়ে প্রথম পোস্টিং করি, এই কেয়ারির সামনে, কেয়ারির সামনে একজন রিক্সাওয়ালার সঙ্গে তার লাগছে একজন পুলিশের মোটরসাইকেল, এবং দুষ্টা পুরোটাই পুলিশের। কেউ কথা বলে না, আমি গেছি, সে এভাবে ধরে তাকে মারতেছে কোনো কারণ ছাড়া। তা আমি গিয়ে বললাম, ভাই আপনি মারতেছেন কেন, কি হয়েছে? তাহলে আপনি কে? আমি চিটাগং কলেজের শিক্ষক। ও এসআই, এসআইও না, এসআই। তখন সে আমার প্রতি ক্ষিপ্ত হচ্ছে এরকম করে যে আপনি কে? আপনি আপনি কে মানে? দুষ্টতা আপনার। অনেক মানুষ জমে গেছে তখন লাস্টের দিকে, জমে গিয়ে বলতেছে, ভাই আপনি এতে ভুল করছেন, আপনি রং চালাচ্ছেন কেন, কিশোর দুষ্কতায়। মানে এমন একটা সে আমাকে ভাব দেখাইছে, আমি চিটা কলেজ স্যার বলার পরেও, 35 বিসিএস ক্যাডার বলার পরেও সে ভাব দেখাইলে আমি কিছু না। তখন থেকে মনে হয়েছে আসলে এই দেশে মানুষের মূল্য নেই। মানে এরা হচ্ছে এমন ভাবে মানুষের ট্রিট করতো যে একজন কনস্টেবলও মনে করতো আমি অনেক কিছু। তো একজন ভালো মানুষের এই সমস্ত জায়গায় যাওয়ার দরকার আছে। এখন পরিবর্তনটা আসলে কোত্থেকে হয়? পরিবর্তনটা পরিবার থেকে হয়, পরিবর্তনটা তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে হয়, অনেকগুলো বিষয় থেকে হয়। কিন্তু এই এই পরিবর্তনগুলো মানুষ করছে না আসলে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি যে কেরিয়ারে যাচ্ছি, নজরুল আমাকে ভালো করেছেন, আমি শুধু এটুকু বলি, আমি কখনো এই শিক্ষকতাকে চাকরি হিসেবে নেইনি, আসলে নেইনি। আমি 1:30টার সময় 2টার সময় ক্লাস নিয়েছি বিনা কারণে। বিনা কারণে মানে হচ্ছে ক্লাস নাই, তাদেরকে বললাম তোমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কথা বলবো, ক্লাস নিব, তোমরা থেকো। ইন্টারে পোলাপান, অনেক গরিব পোলাপান আছে। এই জন্য আমি যখন ঢাকা ইউনিভার্সিটি যাই, যাওয়ার পরে আমি এই কাপড় কোনো, মানে আমার ধোয়া লাগে না, আমার মাস্টার্সের শিক্ষার্থীরা ধোয়। কোন মাস্টার্সের? আমার ইন্টারের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়ে, কেউ কেউ পাশ করে ফেলছে, তারা ধুয়ে দেয়, আয়রন করে দেয়। এটা আমার প্রাপ্তি। কেন? যে কোনো পেশায়, আমি পুলিশ হয়েছি কিসের জন্য? মানুষের জন্য আসলে। মানুষ কিন্তু মনে রাখবে। কিন্তু যখন পুলিশে আমি যাচ্ছি, আমি এসআই মানে অনেক বড় কিছু, এসআই মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে এটা এসপি যদি হয়, আজকে থেকে যদি আমি 5 আগস্টের আগের কথা বলি, তাহলে আজকে আমি যে কথাটা বললাম, এই কথাটা বলার পরেও তো হয়তো আমার বিপদ হতে পারতো, হয়তোবা। এমনকি যারা এখানে বসা ছিল তারা হয়তো এরকম থাকে, আপনারা এগুলো বলছেন, আমি যখন হব, এসআই যখন হব তখন দেখাবো। হ্যাঁ, বলো। হ্যাঁ, থাকবে। হুম, ভেরি গুড। এখন, হ্যাঁ, হ্যাঁ, হুম। তুমি তুমি যে কথাটা বলেছো, তোমাকে ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো, কিন্তু তুমি হয়তো বিপ্লব সম্পর্কে তোমার ধারণা নাই। তোমার বিপ্লব সম্পর্কে ধারণা নাই। আমরা যদি এটা বলি, এটা হচ্ছে একটা বিপ্লবের মাধ্যমে সংগঠিত হচ্ছে এটা, অর্থাৎ সরকার যাই হোক না কেন, সেটা অবৈধ নির্বাচন হোক, সাংবিধানিক ভাবে বৈধ নির্বাচন হচ্ছে, সাংবিধানিক ভাবে। অর্থাৎ সাংবিধানিক ভাবে বৈধ, এমনি আমাদের সবার দৃষ্টিতে অবৈধ নির্বাচন হয়েছে না? ঠিক আছে কিনা? এরকম করে যদি কোনো সরকারকে পতন ঘটায়, তখন সেটাকে বিপ্লবী সরকার আমরা বলি।
যেমন শেখ হাসিনা যদি ওখানে থাকতো, আমার মনে হয় তার মিনিমাম 300 খণ্ড বা 400 খণ্ড হইতো। তার শরীর শরীর আমি বললাম তো, শরীরটা তার 300 খণ্ড হইতো, কম হইলো। বিপ্লব তো এটাই। এখন তোমার যে বিপ্লবের সংখ্যাটা আমি বলছি, ওই হিসেবে বিদেশে যে বিপ্লবগুলো হয়েছে, বিভিন্ন দেশে যে বিপ্লবগুলো হয়েছে, সেই বিপ্লবের চাইতে বাংলাদেশের মানুষ অনেক ভালো। উবায়দুল কাদের কি বলছিল, আওয়ামী লীগের পতন হলে প্রথম রাতে কতজন মানুষ মারা যাবে? এটা উবায়দুল কাদের নিজে বলেছে। কত? 5 লাখ মানুষের কথা বলছিল, যে ওরা, অর্থাৎ যখন সরকার চেঞ্জ হবে তখন 5 লাখ মানুষ নাকি মারা যাবে। আর প্রথম রাতে মারা যাবে বলছে 50,000। না হুম, না তুমি যেটা বলছো, না না না, তুমি যেটা বলছো ওইটা ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্ট একটু ঘটনা, ইনস্ট্যান্ট ঘটনা হচ্ছে, যেমন আমি আমার কথা বলি, আমি এই আন্দোলনের টাকা দিয়েছি। হুম 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 হ্যাঁ, না তুমি যেটা বলছো এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলেছি, ইনস্ট্যান্ট যখন কোনো একটা ঘটনা ঘটে তখন মাথা ঠিক থাকে না। যেমন আমরা যদি বলি, যখন এই আহ, গণভবন ইয়ে করলো, তখন অনেক কিছু তারা লুট করে নিয়ে গেছে না? যখন আবার সরকার বললো তখন দিয়ে গেছে না? এটা কেন কেন বেশিরভাগই ফেরত দিয়ে গেছে, এটা কারণটা কি? না না না, তুমি তুমি আবারও আমি তোমাকে আবারও বলি, এখানে বিপ্লবটা আসলে, বিপ্লবের সংজ্ঞাটা তো আমরা জানি না। মানে অর্থাৎ বিপ্লব পরবর্তী সময় কি ঘটে এটা আমাদের ধারণা নাই। রুশ বিপ্লব কি হয়েছে? রুশ বিপ্লব হয়েছে না? শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে। ঠিক আছে, কিন্তু বিপ্লবের মধ্যে এরকম মানুষ মারা যাবে, কিন্তু আমি ওটা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি হচ্ছে, যখন ইনস্টিটিউটে মাথা গরম থাকে তখন তার কাছে কোনো কিছু মনে হয় না, কিছু মনে হয় না। জি স্যার, এই কারণে যে মব জাস্টিস বলে একটা কথা ও এটা বর্তমানে একটু আলোচিত। কোন একটা শব্দ বলছে, মব জাস্টিস বলেছে এটা। জি স্যার। মব জাস্টিসের ফলে যে ঘটনা ঘটছে, আমি তো মনে করি চিটাগং অঞ্চল অনেক সেফ। এখানে প্রিন্সিপালরা কেউ কিছু ঝামেলা করে নাই। উত্তরবঙ্গ পুরা ফানা করে দিচ্ছে, পুরা সাফা করে দিচ্ছে। এমনও ঘটনা ঘটছে না, জুতার মালা দিয়ে দিচ্ছে শিক্ষককে। কেন দিচ্ছে? কারণ তাদেরকে বিভিন্ন সময় এটা কি করা হয়েছে, মানে বন্ধ রাখা হয়েছে, তাদেরকে আন্দোলনে যেতে দেয় নাই, তাদের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা হয়েছে। ঢাকার সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরে গেছে, কিন্তু আমাদের চিটাগং অধ্যক্ষ একটা সরে নাই। কেন হয়নি? কারণ চিটাগং অঞ্চলের মানুষ অনেক ভালো, এটাই মনে করি। তারা বেয়াদবি করতে চায় না। এই যে মব জাস্টিসের কথা বলছে, মব জাস্টিস। আচ্ছা, এখন আমার প্রশ্ন, এখন কি আগের মতো আছে নাকি? কয় মাস হয়েছে? 3 মাস ধরলাম। তো 3 মাসের মধ্যে তো এরকম হওয়ার কথা ছিল না, ছাত্ররা আরো বেশি কিছু করার কথা ছিল, হয় নাই। তো ওই হিসেবে আমি মনে করি বাংলাদেশের মানুষ গরম হয়ে গেলে বোঝা যায় না। যেমন এরশাদ সরকারের পতন হয়েছে কতদিনে? হ্যাঁ, মানে কয়দিনে, 6 দিনে, 6 দিনে। এর আগে যা করছে সব ঠিক আছে, 6 দিনে পতন হয়েছে এরশাদের। শেখ হাসিনার পতন হয়েছে কয়দিনে? 38 দিন, 38 দিন মতন। কিন্তু মনে হয়েছিল 16 বছরে, 16 বছর কি মনে হয়েছিল কেউ সামনে যেয়ে আন্দোলন করবে? কিন্তু আমরা জানি না, এখানে যারা আছে তারা ভোট দিছে। আমি তো প্রত্যেকটার কেন্দ্র প্রধান ছিলাম, প্রিজাইডিং অফিসার। উপর আল্লাহ সাক্ষী, আমি কাঁপছি অনেক সময়। ওই এজেন্ট ছিল। এজেন্ট মানে কি, দলীয় এজেন্ট? ও বাজি রে, তুই এখনো আসস কেমনি এটা বাসি? তুই এখনো আচ্ছা, রোহিঙ্গা সমস্যা নিয়ে একটু কথা বলি। রোহিঙ্গা, তুমি এখনো তো বেঁচে আছো। তার ছাত্রলীগ ইয়া করে লাভ কি? হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই। তার এখন মনে হচ্ছে ছাত্রলীগ ঢুকে এরা করে লাভ কি? চাকরি তো পাইবো না, ভেরিফিকেশন হয়ে গিয়া। ও, এখন আবার এক ঘটনা ঘটছে তো, তুমি জানো কিনা? 38 BCS রিট করছে, এটা ইয়ে করছো, সব পর্যন্ত ইয়ে করছে, তদন্ত দিবে, এটা শুনছো? 38-এর যারা মুক্তিযোদ্ধার সন্তান ছিল বেশিরভাগ বাদ যাবে। কারণ 38-এর যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল, সেটা হচ্ছে ইয়া ছাড়া, কোটা ছাড়া। কিন্তু নিয়োগ দিছে কি দিয়ে? কোটা দিয়ে, বাদ যাবে। 44-এর ভাইবা বাদ যাবে।
অনেকগুলো বাদ যাবে। এবং 43-এর এখন যে পিছাইলো, কারণ কেন পিছাইলো? 43-এর নিয়োগ কখন ছিল? 17 নভেম্বর। এখন সেটা করছে কি 1 জানুয়ারি। পিছিয়ে দিছে না কেন? 2 মাস তদন্ত করবে। অর্থাৎ কেউ ভাইভাতে ছাত্রলীগের পরিচয় নাম ধরে বেশি নাম্বার পেয়ে, কার নাম্বারটা আসবে না। যেমন আমি তো 35তমতে যদি কোটা না থাকে তো আমার অ্যাডমিন পুলিশ আসতো, আমার নাম্বার তো ভালো ছিল, 547 না কত ছিল, এডুকেশন আসছে। তাহলে এখন মনে করো ওই সময় যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা হয়তো আবার রিড করবে। যেমন এমনকি 27 বিসিএস একটা ছিল, ওটা বাতিল করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, ওইটা আবার রিট হয়েছে আবার। 27তম যারা জয়েন করতে পারে নাই তাদেরকে আপনার হয়তো না, ওই এখানে তো ঝামেলাটা এটা না, আমি বলি 200 মার্ক দিয়ে ভাইভাতে কখনো মূল্যায়ন সম্ভব নয়। এখানে রাজনীতির জন্য 200 নাম্বার দেওয়া হয়েছে আসলে। আচ্ছা, আমাকে দেওয়া হচ্ছে 100 নাম্বার, আরেকজনকে দেওয়া হচ্ছে 180 নাম্বার। 180 নাম্বার যদি কেউ পায়, শুধু ফরেন ক্যাডার পাবে, আমার সমান নাম্বার নেই কেন? 80 নাম্বারের পার্থক্য কি কম পার্থক্য? 1 নাম্বারের না, আধা নাম্বারের কারণে তো মানে কয়েক হাজার সিরিয়াল ব্রেক করে। এটা দেখতে হবে। তাহলে রোহিঙ্গা ইতিহাস সমস্যাও সমাধান, তাহলে আমরা তো এটা জানি রোহিঙ্গা সমস্যা বিষয়টি। রোহিঙ্গারা প্রথম এদেশে কখন আসে? 18 সালে বলো। প্রথম আসছে 1978 সালে, জিয়াউর রহমানের সময় প্রথম আসছে, এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে। 94 সালে, 2008 সালে, 2013 সালে, 2013 সালে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি একটু বলি। এখানে যেমন ইয়ার বাবা ছিল, এই অং সান সু চির বাবা ছিল, অং সান, নাম ছিল অং সান সম্ভবত। ওই সময়ই মূলত সংকটটা তৈরি হয়। তার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, তিনি হচ্ছে মুসলিম ছিলেন, আব্দুর রাজ্জাক নামে। তো ওই সময় থেকে মানে বিশেষভাবে আব্দুর রাজ্জাককে আততায়ীরা গুলি করে মেরে ফেলেছিল। হ্যাঁ, অং সান ছিল মানে সম্প্রীতির একজন নেতা। তিনি বিশেষভাবে কখনোই চাইতেন না মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে সংকটটা তৈরি হোক। ঠিক আছে, ওই সময় থেকে উনি যখন ওনাকেও পরবর্তী আততায়ীরা গুলি করে মেরে ফেলে, অর্থাৎ অং সানকেও গুলি করে মেরে ফেলে। এরপর তো সংকটটা তৈরি হয় আসলে। তারা একটা অজুহাত দেয়, অজুহাত হচ্ছে, অজুহাত না বলি আমরা, এটাকে বলতে পারি হচ্ছে এক ধরনের ব্যাখ্যা দেয় আর কি। সেটি হচ্ছে আজ থেকে যখন এই পাকিস্তান সৃষ্টি হয়, সেই পাকিস্তান সৃষ্টির সময়ে তারও আগে একটা ঘটনা আছে, আমি এটা বলি। তখন কোনো মুসলিম নেতারা নাকি এই যেটাকে আমরা রুসাঙ্গ বলছি, বা এখানকার কিছু নেতারা সে অঞ্চলটাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। এবং তারা অনেকে আহ আলী জিন্নার সঙ্গে, মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে বৈঠক করেছিল। কারা? মুসলমানরা। মুসলমানরা কেন বৈঠক করেছে? ওই বৈঠকের প্রেক্ষিত হিসেবে মুসলমানদেরকে তারা অস্বীকার করে না। তার মানে প্রেক্ষিত ছিল ওইটা, যে আসলে মুসলমানরা ওই অঞ্চলটাকে নিয়ে পাকিস্তানের সঙ্গে অঙ্গীভূত হতে চেয়েছিল 47 সালে। তখন ওই অপরাধটাকে তারা সামনে এনে মুসলিম নিধন শুরু করে। আমাদের এলাকায়, আমি যেহেতু উকিয়ার ছেলে, আমাদের এলাকায় আমি যখন একবারে জন্মের সময়, যখন আমরা বুদ্ধি হয়েছে আস্তে আস্তে করে, আমাদের জন্মের বহু আগে থেকে প্রচুর রোহিঙ্গা আমাদের বাড়িতে, আমাদের বাগানে, আমাদের সুপারি বাগানে তারা বসবাস করত। আমাদের বাড়িতে অনেকে ছিল, 2-1 জন ছিল, কাজের ছেলে হিসেবে ছিল, রাখাল ছেলে হিসেবে ছিল, এরকম ছিল। এগুলো কেন হয়েছে? ওদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ অংশ, যেমন সে একটা মুরগি আছে, সে মুরগির 10টা হয়তো বাচ্চা হয়েছে, সেখান থেকে 5টা নিয়ে যাবে। 2টা গরু আছে, একটা নিয়ে যাবে। ধান হয়েছে 10 মণ, 5 মণ নিয়ে যাবে কোনো কারণ ছাড়া। সেনাবাহিনী এসে নিয়ে যাবে। মানে স্টার্ট হয়েছে ওখান থেকে। ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত, যেমন আমাদের জন্য এখন যেটা সবচেয়ে বড় সংকটের জায়গা, সেটা হচ্ছে যদি আমি রোহিঙ্গাদের কথা বলি, তাহলে প্রথম অংশ হচ্ছে তারা কোনো কাজ করে না। তার মানে তারা এক ধরনের অদক্ষ এবং তার সঙ্গে কর্মহীন। এই একটা মানুষ যখন কর্মহীন হয় তখন তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে, এবং সেই অপরাধগুলো এখন ঘটতেছে। রোহিঙ্গা ক্যাম্পে নাকি এখন সবচেয়ে বেশি চলে হচ্ছে নারী ব্যবসা। হ্যাঁ, এবং সেগুলোতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে আমাদের দেশের মানুষগুলো, চেয়ারম্যান, মেম্বার সহ কিছু সিন্ডিকেট। খুব দুঃখজনক এগুলো আসলে। এবং শুধু তাই নয়, আরেকটা বড় সংকট হচ্ছে যে মানে এটা কি বলে,
জন্মবিরতির যে বিষয়টা বা সন্তান উৎপাদনের যে বিষয়টা, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সন্তান হচ্ছে 10-12 জন, লাগামহীন কোনো ধরনের প্রোডাকশন মানে প্রোটেকশন নেই। এই জিনিসটা অনেক বেশি বড় সংখ্যা আমাদের জন্য। এমনকি বলা হচ্ছে আজ থেকে আরো যদি 30-50 বছর যায়, হয়তো কক্সবাজার অংশটা আমাদের হারাতে হবে। করবে তো, এক সময় তো করবে। এবং রোহিঙ্গা সহ মায়ানমারের অনেক সেনারা মনে করে চট্টগ্রাম পর্যন্ত তাদের ছিল ওই সময়, অর্থাৎ হুম হুম ওটা বলছে পটিয়া পর্যন্ত। হুম, হুম। আচ্ছা, আমি আমি তাহলে এখন কয়টা বিষয় বলি তোমাদেরকে। আমি যেহেতু প্রবন্ধের বিষয়টা বলেছি, প্রবন্ধ হচ্ছে আসলে প্রকৃষ্টরূপে বন্ধন, একটি আহ সৃষ্টি বা নির্মাণ। এবং সেখানে আমরা বলেছিলাম ভাব বা চিন্তার ধারাবাহিকতা, যে বিষয়টি আমি লিখছি সেটা যেন অবশ্যই ধারাবাহিক হয়, কোনো ধারাবাহিকহীনতা যেন না হয়। এক, 2 নম্বর হচ্ছে প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভূমিকা এবং উপসংহার, প্রথম বিষয়। কারণ যখন কেউ প্রবন্ধ পড়বে তখন তার ভূমিকা উপসংহারটা পড়তে পারে। আর মূল বক্তব্যের ক্ষেত্রে আমরা বলেছিলাম যেখানে হিন্টস দেওয়া এবং তার সঙ্গে কোনো তথ্যছক দেওয়া, অথবা কোনো ধরনের পরিসংখ্যান দেওয়া, অথবা কোনো কবিতার লাইন ব্যবহার করা, গদ্যের লাইন ব্যবহার বা কোটেশন ব্যবহার করা, এগুলো করলে নাম্বারটা বেশি পাওয়া যায় আসলে, সত্যি কথা। হ্যাঁ বলো। এখন এখন তো এটা তো ইন্টারের যারা ছেলেরা আমাকে মানে প্রশ্ন করে আর কি, আনুমানিক কয় পৃষ্ঠা। তবে আমি একটা বলি, তোমাদের সময় যদি হয় 1 ঘন্টা, কতক্ষণ থাকবে? না, ইন টোটালে 3 ঘন্টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হলে তাহলে আমরা আমরা তাহলে আধা ঘন্টার মধ্যে বাকিগুলো শেষ করতে পারলে 1 ঘন্টা তাহলে রচনা লেখা যাবে। তো 1 ঘন্টা রচনা লিখলে 20 পৃষ্ঠা লেখো। ও বাপ, 20 পৃষ্ঠা, সব সমস্যা আছে। তাহলে আমি 50 মিনিট লিখবো। কিন্তু আবারও বলছে, কেউ ভূমিকা অংশ লিখলো, মূল বক্তব্য লিখলে কিন্তু উপসংহার লিখলো না, নাম্বার আসবে আর 9। মানে অর্থাৎ টাস্ক না, উপসংহার পরিপূর্ণ লিখতে হবে। টাস্কের বিষয় না, মানে উপসংহারটা পরিপূর্ণ লিখতে হবে, অর্থাৎ ফিনিশিংটা পরিপূর্ণ করতে হবে, না হলে হবে না। ফরম্যাট ঠিক থাকতে হবে। আমি মাঝখানে মূল বক্তব্যে কম লিখতাম, কোনো সমস্যা নেই, কিন্তু শেষে যেন আমার অবশ্যই এটা থাকে, ঠিক আছে। তারপরে আমার কাছে মনে হয় কি, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যেমন আমি একটু উদাহরণ দিই, আমাদের সিনিয়র স্কুল পরীক্ষা হয়, সিনিয়র স্কুল বলে আর কি, এটা হচ্ছে বিভাগীয় পরীক্ষা। মানে আমরা যখন বিসিএস পরীক্ষা, যেমন আমার এখন সামনে নিয়ম অনুযায়ী, বিসিএস নিয়ম অনুযায়ী আর কোনো পরীক্ষা নাই। আমি কিন্তু এখন লেকচারার, আমি 21 সালেই সব কমপ্লিট করেছি। তো বিভাগীয় পরীক্ষা দিতে গেছি 3টা কোর্সের। এই 3টা কোর্সের মধ্যে আমি এই ট্রেনে করে যাচ্ছিলাম, ট্রেনে করে যতক্ষণ যাচ্ছিলাম লেবু ততক্ষণ রয় পড়ছি, ভাই মিউট করেন। ঠিক আছে কিনা, পড়ে পরীক্ষা দিছি, অল সাবজেক্ট পাস। কিন্তু আমার সঙ্গে অনেকে ছিল যারা সারাদিন পড়ছে, কয়েকদিন পড়ছে, 5 দিন 10 দিন পড়ছে, পড়ে তারা গিয়েছে, ওখানে যাওয়ার পরে এক সাবজেক্টে 3বার করে পরীক্ষা দিচ্ছে। এটা কেন? আমি বলি আমার উপস্থাপনাটা ভালো। ওরা অনেকে বলছে এটা, যে তুই যখন লিখিস, যেমন আমার একটা কোর্স আছে, আমার বাংলা সাবজেক্ট, হ্যাঁ, বাংলা আমি কোর্স লিখলাম। এখন দেখলাম আমার বেশিরভাগ কবিতা প্রশ্ন উত্তরের মধ্যে কবিতার লাইনের গদ্যের লাইন। তাহলে এখন গদ্যের লাইন কবিতার লাইন লিখলে ফেল করার কথা না। তারপর হচ্ছে সিনিয়র স্কুল পরীক্ষা 3টে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি। অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমি আবারও বলছি, আমি যতক্ষণ ট্রেনে ছিলাম ততক্ষণ পড়ছি, এর বাইরে একটা শব্দ পড়িনি। শুধু ধারাগুলো পড়ছিলাম, আইনের ধারা, ওটাতে ফেল করে সবাই। আমাদের চাকরি বিধানের ধারা আছে, ধারাগুলো মনে রাখছি, আর বাকিটা বানান লিখছি। বাংলা লেখার মধ্যে একটা আছে, তো উপস্থাপনা আছে। কারণ উপস্থাপনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কিছু লেখার ক্ষেত্রে। অনেক বেশি লিখলাম, লাইন ঠিক নেই, কোন জায়গায় শেষ করলাম, ভূমিকা যে জায়গায় লিখলাম সেই জায়গায় হচ্ছে আমার হয়তো বা আবার স্টার্ট করলাম, অথবা আমি গ্যাপ কম দিলাম। অনেকগুলো বিষয় আছে, আমি গ্যাপ দিয়ে দিয়ে লিখি। প্রথম ভূমিকা অংশ লেখার পরে একটু গ্যাপ দিয়ে আবার লিখি। অনেকে মনে হচ্ছে ওই খাতা হচ্ছে তার বাপের, এত ছোট করে লিখে, আবার অনেক সময় দেখা যায় একবার গিজ গিজ করে লিখে, মনে হচ্ছে সব তার নিজে শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। এর দরকার নাই তো। উপস্থাপনার জায়গাটি, আমি যেটা মনে করি যে আমার একটা ব্যক্তিত্ব আছে, সে ব্যক্তিত্বটা আমার খাতার মধ্যে উপস্থাপিত হবে, অর্থাৎ আমার মনের,
অর্থাৎ আমার মনটা কেমন সেটা কিন্তু আমার খাতার মধ্যে উপস্থাপিত। আমার খাতা দেখার সঙ্গে সঙ্গে তারা বুঝবে যে আসলে আমি কোন ব্যক্তিত্বকে লালন করি। আমরা একটা আঞ্চলিকভাবে শব্দ বলি অর্গন্ডিয়া লেখা, ঠিক আছে কিনা? অর্গন্ডিয়া লেখা, অর্গন্ডিয়া লেখা মানে কি? অর্থাৎ যা লেখা সে কোথায় শুরু কোথায় শেষ কোনো কিছু নাই, নাই, এটা নাম্বার হবে নাকি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা শেষের দিকে চলে আসছি। কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমরা হচ্ছে বাংলা ব্যাকরণের কি স্যার আগে কোনো ক্লাস হয়েছে কিনা স্যার? ও আচ্ছা, বাংলা ব্যাকরণের ক্লাস হয়নি মনে হয়। বাংলা ব্যাকরণে কি আছে আমাকে একটু বলো। স্যার মানে এই যে শীট গুলা যেগুলো দেওয়া আছে স্যার, এগুলাতে কোনোভাবে বুঝাই দেওয়া হয়েছে কিনা? আমরা তো আগে স্যার চাকরির পড়াশোনা করি নাই, ক্লাস অনেকেই হয়েছে? বিষয়গুলো জানি না স্যার। আচ্ছা, ক্লাস ক্লাস নাকি হয় নাই ক্লাস? আচ্ছা, ক্লাস বাংলা হয় ক্লাস না, একটা শীট না দিছে না না না, ক্লাস হয়নি। ক্লাসগুলো হবে আশা করছি ইনশাল্লাহ। আর এখানে আমি একটু বলি, নাম্বারের ক্ষেত্রে বেশি নাম্বার পাওয়া যায় হচ্ছে বাগধারা বলি, ব্যাকরণ আছে না, সন্ধি আছে মনে হয়, সন্ধি আছে, তারপর কি আছে, সমাস আছে, হ্যাঁ, একতা প্রকাশ আছে। আচ্ছা, এগুলো আছে। তো এগুলোতে নাম্বার দেওয়া হয়, অনেক সময় বাক্য গঠন করতে বলে, অর্থ দিয়ে বাক্য গঠন করতে বলে, এগুলো অর্থ সব ব্যাস বাক্য আছে। স্যার। যেগুলো স্যার মুখস্থ পড়া, এগুলো স্যার শীট দিয়ে দিলে আমরা পড়তে সুবিধা হয় স্যার, এখনো কিছু আচ্ছা দেয়নি। আচ্ছা, আমি বলি, আমি আজকে ওদেরকে বলে দিব যে পিডিএফ ফাইল যেন দিয়ে দেয় আর কি, হ্যাঁ, যাতে করে এখন পড়া যায়, ঠিক আছে? জি স্যার, এটা করলে অনেক ভালো হয় স্যার, ধন্যবাদ। কিসের পরীক্ষার প্যাটার্ন হচ্ছে, আমরা বলি এখানে বলা হয়েছে ব্যাকরণ আছে, ব্যাকরণের মধ্যে সন্ধির বিষয় আছে। সন্ধির বিষয় কি দিতে পারে? সন্ধি নির্ণয় করা, সন্ধি নির্ণয় করা বা সন্ধির সংজ্ঞা দিতে পারে, সন্ধি কত প্রকার কি কি দিতে পারে, উদাহরণ সহ আলোচনা দিতে পারে। দিবে কিনা? 10 ইন্ডি 15 শুধু নির্ণয় দিবে? 33 মাত্র দুইটা? দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে এখানে আমার মনে হয় প্রবন্ধটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, কারণ কারণ 15 নাম্বার কিন্তু অনেক নাম্বার। 37 স্যার, প্রবন্ধ বিষয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা স্যার, বল। সেটা হলো যে এই ভূমিকা আর উপসংহার এই দুইটা কি পয়েন্ট আকারে উল্লেখ করে লিখবো, না না লিখেই আমি আমি কিছুক্ষণ আগে এই লিখবো? কথা নিয়ে কথা বলছিলাম। আমি বলি, আমাদের পরীক্ষার্থী তো অনেক থাকবে, ঠিক আছে? আমি যখন ভূমিকা অংশটা লিখবো, সেই শব্দটাকে আমরা, এটা ভূমিকা লিখলাম না, আমি লিখলাম প্রারম্ভিকা লিখলাম, হ্যাঁ, অর্থাৎ একই শব্দ, জাস্ট আমি শব্দটাকে পরিবর্তন করলাম, লিখলাম প্রারম্ভিকা। এই প্রারম্ভকে আমি স্টার্ট করব। অর্থাৎ আমি হিন্টস এর পক্ষে, যেহেতু আমি দীর্ঘ সময় বোর্ড, মানে ঢাকা বোর্ডে, চিটং বোর্ডে পড়িয়েছি, শিক্ষার্থীদের খাতা দেখেছি, অর্থাৎ হিন্টস দিয়ে লিখলে নাম্বারটা বেশি আসার সম্ভাবনা বেশি। তাহলে এক্ষেত্রে প্রারম্ভিক হতে পারে, এটা সমাপ্তি লেখা হতে পারে, সমাপ্তি, অথবা হতে পারে জবনিকা, হতে পারে জবন, এরকম করে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এইটাতে নাম্বার বেশি আসবে ইনশাল্লাহ। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, জি তবে স্যার। আমি একটু বলি, হিন্টসটা আমরা আত্মস্থ করব, কোটেশন আমরা আত্মস্থ করব, কিন্তু ভূমিকা এবং উপসংহার আমরা প্র্যাকটিস করবো। ওষুধ লাভ করা হচ্ছে, ওষুধ লাভ করা, যেমন আমি